দেখতে স্যার পাও কি? স্যার স্লাইড দেখতে পাচ্ছি, কিন্তু স্লাইড মনে হচ্ছে চেঞ্জ হবে না। স্যার হচ্ছে না? চেঞ্জ হচ্ছে না, আমার প্রথম পেজে আটকে আছে। এখানে মনে স্যার ফুল স্ক্রিনশট দিতে হবে, এন্টায়ার স্ক্রিনশট দিয়ে। আচ্ছা, আমি স্যার তাহলে তোমাকে দিয়ে দিই, তুমি এটা অপারেট করো। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা। তোমাকে পাঠাইছি হোয়াটসঅ্যাপে, দেখো। হ্যাঁ ঠিক আছে। সাকিব, আই আমরা শুরু করতে পারি। স্যার চলে আসে, আমরা স্যার চলে আসছে, আমরা শুরু করতে পারি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। যারা আমাদের সাথে আজকের 45 মিনিট থিসিস টক সিরিজের প্রথম টকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সাথে আছি আমি সৈয়দ শাকিব শাহরিয়ার ইসলাম, কারেন্ট সোশ্যাল মিডিয়া কোঅর্ডিনেটর at Rivajas স্টুডেন্ট ব্রাঞ্চ and student of Department of Electrical and Electronic Engineering, জাস্ট সেশন 2020-21। আমাদের সাথে আজ যুক্ত আছেন বিভিন্ন বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আরো আছেন ট্রিপলি বিভাগের অ্যালামনাই ভাইয়া এবং আপুরা, এবং আরো যুক্ত আছেন আমাদের সম্মানিত কাউন্সিলর মহোদয় মোহাম্মদ আমজদ হোসেন, ডক্টর ইঞ্জিনিয়ার স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ট্রিপলি অ্যান্ড ডিন, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এবং আমার সাথে আজ কো-হোস্ট হিসেবে আছে আরটিপিলিজাস স্টুডেন্ট ব্রাঞ্চ চেয়ার আব্দুল্লাহ সাদেক ফাহিম, এবং আরো উপস্থিত আছেন ডক্টর মেহেদি হাসান জুয়েল স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ট্রিপলি, অ্যাডভাইজার আরটিপিলিজাস স্টুডেন্ট ব্রাঞ্চ অ্যান্ড ডিন ইনচার্জ, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই পর্যায়ে আমি শুরুতেই ইনভাইট করতে চাই আমাদের ব্রাঞ্চ চেয়ার আব্দুল্লাহ সাদেক ফাহিমকে সংক্ষিপ্ত কিছু কথা বলতে আমাদের এই থিসিস টক সিরিজ নিয়ে। ফাহিম। ধন্যবাদ সাকিব। আসলে এই টকটা আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে কিভাবে আয়োজন করা যায়। আমাকে স্যার অনেক হেল্প করছে যে কিভাবে আয়োজন করা যায়, এবং অনেক ধরনের দিক নির্দেশনা দিয়েছে। তো সবার দিক নির্দেশনা নিয়ে আমরাও নিজেদের একটা প্ল্যান এক্সিকিউট করার লক্ষ্যে, পাশাপাশি আমাদের এই 45 এমটি থিসিস টক সিরিজটা মূলত হচ্ছে আমাদের ড্রিম। আমরা এটার মাধ্যমে আমাদের অ্যালামনাই, পাশাপাশি আমাদের নিজেদের স্কিল এবং নিজেদের কিছু শেখার জন্য বা একটা স্ট্র্যাটেজিক প্ল্যান আমাদের যেন পাই, সেই লক্ষ্য হচ্ছে আমরা মূলত কাজ করতে হচ্ছে। তো এই 45 এমপি সিরিজের মূল থিমটা হচ্ছে আমরা চেষ্টা করছি যে অন্তত প্রতি 2 সপ্তাহে একটা থিসিস টক দেওয়ার জন্য। থিসিস টক বলতে এটা আসলে রিসার্চ টকও বলা যায়, কিন্তু এখানে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্স হচ্ছে রিসার্চ দেখা যায় অনেকেই মনে করে এটা হয়তো বা মাস্টার্স লেভেলের কিংবা পিএইচডি জিনিস। তো আমরা চিন্তা করছি আমরা যদি থিসিসটা ফোকাস করি, যেমন আমাদের সবাই আমরা ফার্স্ট ইয়ার যারা আছি, সেকেন্ড ইয়ার আমাদের সবাই, আমাদের ফোর্থ ইয়ার উঠে অবশ্যই সবারই করতে হয়। আমরা যদি ফার্স্ট ইয়ার থেকে নিতে পারি যে আমাদের স্ট্র্যাটেজিক কি, প্ল্যান গুলা কি, বা আমরা কোন টপিকে কাজ করব, বা আমাদের সিনিয়র ভাইরা একদিকে কোন টপিকের মধ্যে কাজ গেছেন, তাহলে আমরা ওখান থেকে এক্সটেন্ড নিতে পারি, আইডিয়া জেনারেট করতে পারি কিনা, বা আমরা চ্যালেঞ্জ গুলো ফেস করছে। আমরা যদি একটু সম্যক ধারণা পাই, তাহলে আমাদের সামনে আগামী খুব সুবিধা হবে, যেটা আমরা নিজেরা ফেস করছিলাম। আমরা দেখা গেছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে এসেছি, তখন আমরা মনে করি ফোর্থ ইয়ারে গিয়ে চিন্তা করবো, এখন চিন্তা করা কি দরকার। তো আমরা আলটিমেটলি ফোর্থ ইয়ারে এসে বুঝতে পারছি যে এটা আসলে 1 বছরের কোনো প্ল্যান। একদম ফার্স্ট ইয়ার থেকে যদি কেউ ধারণা দিত তাহলে খুব সহজ হতো। তো আমরা ওই চিন্তার ধারণা থেকে এই সিরিজটা নিয়ে আসছি। আমাদের টক সিরিজের প্রথম যে টপিকটা, প্রথম যে টকটা, এটা আমাদের শ্রদ্ধেয় মেহেদি হাসান জুয়েল স্যার খুব সুন্দরভাবে আসলে আমাদেরকে গুছিয়ে দিবেন।
এবং এটার প্রেক্ষিতে আমরা হয়তো বা আমরা যারা এখন থেকে শুরু করব বা কিংবা যারা থার্ড ইয়ার আছে বা এবং অনেক অডিশন সুবিধা হবে। তো আমি এক কথা অলমোস্ট প্রায় সময় শুনি আমাদের মাননীয় ভিসি স্যার প্রায় সময় যে তোমরা চেষ্টা করো জিনিসটা এমন ভাবে করতে যাতে ওটা থেকে একটা জার্নাল বা একটা পাবলিশিং করা যায়। তো আমার মনে হয় আগের একটা আমাদেরকে ওই রকম একটা স্কোপ দিবে, কারণ হচ্ছে যখন স্যার এক্সপেরিয়েন্স থেকে আমাদেরকে জানাবেন বা উনি যেহেতু অনেকগুলো স্টুডেন্ট এই যাবত হ্যান্ডেল করছেন, তো ওনার একটা অবশ্যই আইডিয়া আছে, ভালো ধারণা আছে যে কোন জায়গায় আমরা ভুল করে। তো অবশ্যই আমরা এই জায়গায় একটা ভালো সুবিধা পাবো। এবং আমি আশা করবো আর কি আমাদের পরবর্তী যে টক গুলো হবে যেগুলো আমরা 2 সপ্তাহ পরে বা এরপরে সপ্তাহে করবো বা আমরা আমাদের পেজ থেকে জানিয়ে দেওয়া হবে, তো ওখানে আমরা পার্টিসিপেন্ট পাবো বা আজকের থেকে বেশি পার্টিসিপেন্ট আশা করছি, যাতে হচ্ছে আমাদের এই কন্টিনিউ আমরা বজায় রাখতে পারি। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট আমি একটু দেখাবো, জানি না ওপেন করবো কিনা, আমি হচ্ছে আমার স্ক্রিন যদি দেখা যায় আমি আমাদের ওয়েবসাইটটা, আমাদের যে IEEE জাস্ট স্টুডেন্ট বাংলাদেশের ওয়েবসাইটটা, আমার সব ধরনের সিরিজ যেগুলো আমরা করবো এখানে সব হচ্ছে আমরা ওখানে আপলোড দিয়ে থাকবো এবং একটা স্ট্র্যাটেজিক ওয়েতে ডিরেক্টরির মতো করে আমরা ওখানে ক্রিয়েট করছি ইতিমধ্যে অনেক সোর্স হয়ে আসছে। সাকিব, জি, ইয়েস, হ্যালো। জি। আচ্ছা, আমার মনে হয় একটু ওয়েবসাইটের সমস্যা করছে, আমি এটা তাহলে পরে দেখাবো। আচ্ছা, আমি আশা করছি যে স্যার খুব সুন্দরভাবে কন্টিনিউ করবে। ওকে, ধন্যবাদ ফাহিমকে খুব স্বল্প সময়ের মধ্যে আমাদের টক সিরিজ নিয়ে এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং কিভাবে সবাই এগুলো খুঁজে পাবে আমাদের ওয়েবসাইটে এগুলো নিয়ে বলার জন্য। আজকের সেশন নেভিগেটিং দ্য থিসিস জার্নি ফ্রম রিসার্চ টু রাইটিং এক্সেলেন্স। আজকের সেশনের আলোচ্য বিষয় রিসার্চ টপিকস, থিসিস রাইটিং স্ট্রাকচার এবং টাইম ম্যানেজমেন্ট টুলস। এই সেশনটি অডিয়েন্সের জন্য আমি কিছু কথা বলতে চাই। মূল সেশন চলাকালীন দয়া করে রাখবেন, কোনো প্রশ্ন থাকলে চ্যাট বক্সে করতে পারেন। এছাড়াও মূল সেশন শেষে কিউএনএ সেশন থাকবে, আলাদা করে আমাদের সে সময় করার সুযোগ থাকবে। আপনারা রেজিস্ট্রেশনের সময় যেসব কোশ্চেন সাবমিট করেছিলেন সেখান থেকে বাছাইকৃত প্রশ্নের জবাব দেওয়া হবে এবং আপনারা কোশ্চেন আশা করতে পারবেন। আমি আর সময় না করে সেশনটি হ্যান্ড ওভার করতে ডক্টর মেহেদী হাসান জুয়েল স্যারকে। আমরা স্যারকে আমাদের মাঝে পেয়ে গর্বিত এবং আনন্দিত বোধ করছি। The floor is all yours. ওকে, আমাকে শোনা যাচ্ছে? স্যার। স্যার, Okay, okay. Thank you very much. Especially thank the whole IEEE JUST student branch team for inviting me, and especially for the first meeting or first session. I think I'm lucky enough to actually start the session today. Okay, so আমি আসলে মোটামুটি যেহেতু মোটামুটি 45 মিনিটের টাইম একটা তোমরা ফিক্স করছো, তো সেই হিসেবে আমি চেষ্টা করব তার মধ্যে যতখানি জিনিস কভার করা যায়। আর আসলে খুব বেশি থিওরিটিক্যাল কথাবার্তা বলার চেয়ে আমার কাছে মনে হয় যে ডিরেক্টলি তোমাদের যেটা কাজে দিবে বা যেভাবে আসলে তোমরা একটা তোমাদের যে এটার যে উদ্দেশ্য, সেই যে উদ্দেশ্যটা যাতে তোমরা সঠিকভাবে ফুলফিল করতে পারো, মনে হয় ডিরেক্টলি সেই পয়েন্টগুলোতে আমি ফোকাস করার মেহেদী, চেষ্টা করব। তোমাকে একটু ইন্টারাপ্ট করি, সরি। শিওর। মেহেদী, তোমাকে একটু ইন্টারাপ্ট করি। আসসালামু স্যার। আমি ছোট্ট একটু সেকেন্ড একটু ইন্টারাপ্ট করি। IEEE জাস্ট স্টুডেন্ট ব্রাঞ্চকে সত্যি ধন্যবাদ এই এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য, এবং টপিকসটা আমার খুব পছন্দ হয়েছে, খুবই যুগোপযোগী টপিক, খুবই অসাধারণ, ওয়ান্ডারফুল। আমি সকল আয়োজকদেরকে ধন্যবাদ দিতে চাই। আর স্পেশালি আমি ডক্টর মেহেদী হাসানকে আন্তরিক ধন্যবাদ দেব আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য এবং এই টপিকস এর উপরে কথা বলার আন্তরিকতা এবং আমাদের এই ইনভাইটেশন গ্রহণ করার জন্য। আমি ডেফিনেটলি স্ট্রংলি বিলিভ করি যে এখান থেকে ডক্টর মেহেদী হাসানের মতন এরকম একজন স্কলার এবং রিসার্চারের কাছ থেকে যে আইডিয়া বা গাইডলাইন পাবো আমরা বা সবাই পাবে, সেটা ডেফিনেটলি হচ্ছে ইফেক্টিভ এবং ফ্রুটফুল হবে এবং সবাই এভাবে কাজ করবে। তো আমি আবার মেহেদী হাসান স্যারের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং মেহেদী স্যার প্লিজ। হ্যাঁ, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আপনি কি এখন চলে যাবেন, থাকবেন নাকি?
স্যার না না, আমি একটুখানি আছি, বলতে আমি চাই। আছি। হ্যালো আচ্ছা আমি আচ্ছা আমি sure, আছি sure. এবং ম্যাম আমিও ম্যাম দেখবো এবং আসসালামু আলাইকুম ম্যাম। শুনতে চাই। আচ্ছা go আসসালামু ahead. আলাইকুম ম্যাম। স্যার, ম্যাম আসসালামু মেবি আলাইকুম। স্যার আমিও জয়েন করছি অ্যাজ এ স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা sure, sure. ঠিক আছে, Okay, thank you থ্যাংক very much. ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমি কন্টিনিউ করি। আহ, তো আমি আসলে স্লাইড গুলা যেভাবে প্রিপেয়ার করছি আমি আসলে খুব বেশি টাইম পাই নাই, তো তারপরেও আমি ফোকাস করার চেষ্টা করছি যে আসলে ডিরেক্টলি কিভাবে অ্যাপ্লাই করা যাবে রাদার দেন থিওরিটিক্যাল অ্যাসপেক্ট, ওটা আমি বেশিটা কভার করার চেষ্টা করি নাই। তো প্রেজেন্টেশনটা কি ফাহিম ইয়ে করবা? জি স্যার। প্রেজেন্টেশন তুমি কি ইয়ে করছো, শো করছো? প্রেজেন্টেশন দেখাও, হ্যাঁ হ্যাঁ স্যার স্লাইডটা। স্যার স্যার কি দেখা যাচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি না। স্লাইড দেখা যাচ্ছে না। ওকে ওকে, আমার কাছে স্লাইড দেখা যাচ্ছে। হ্যাঁ আসছে। হ্যাঁ দেখা হ্যাঁ যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ফাহিম। ওকে স্যার। আচ্ছা আমি আমি মনে হয় পার্ট একটু বেশি ফোকাস করা দরকার ডিরেক্টলি। আর তার পরবর্তীতে টাইম ম্যানেজমেন্ট নিয়ে হয়তো আমি খুব অল্প দু একটা স্লাইডে শেষ করব। আর তারপরে মোস্টলি আমি বেশি ইয়ে করব পার্ট 4টাতে বেশি ফোকাস দিতে চাইবো, কারণ তোমাদের অনেক ধরনের কোশ্চেন থাকে বা অনেক ধরনের বিষয় থেকে যেগুলো আসলে টাচ করা প্রয়োজন হবে। তো ঠিক আছে, তো ফার্স্ট পার্টে চলে যাই, রিসার্চ টপিক। তো রিসার্চ টপিক সিলেকশনের জন্য আসলে আমি যেটা বলছি থিওরিটিক্যাল কথাবার্তা আমি খুব বেশি বলবো না, আমি ডিরেক্টলি চলে যাব মেইন পার্টে। তো আমাদের রিসার্চ আসলে কি আমরা সবাই টুকটাক জানি, তো এই জন্য রিসার্চের ডেফিনেশন বা অন্যান্য থিওরিটিক্যাল গুলো আমি এখানে আনি নাই। তো আমাদের বেসিক যে রিসার্চ গুলো মোস্টলি এখানে আমি 4টা ভাগে ভাগ করতে চাচ্ছি। তো এই এর মধ্যে আমাদের মোস্টলি আমাদের এই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যেগুলো আমরা এখন আছি আন্ডারগ্রেড লেভেলে, আমরা আসলে 4 নাম্বার যেটা সিমুলেশন বেসড রিসার্চ, এটাতেই বেশি ফোকাস করি, বিশেষ করে 4th ইয়ারের থিসিসে। আচ্ছা, আর যেটা বেসিক রিসার্চ যেটা, এটা আসলে থিওরি ডেভেলপমেন্ট। এটা মোস্টলি যারা বা বেসিক ম্যাথ এগুলা যারা করে বা বেসিক ফিজিক্স, তাদের আসলে এটা মেইন অ্যাসপেক্ট। আমরাও যে সেখানে যেতে পারি, বাট এটা আসলে পিএইচডি লেভেলের কাজ হবে। বেসিক রিসার্চ যেটা থিওরি ডেভেলপমেন্ট, যেটা হয়তো বিভিন্ন ধরনের আমাদের যে বিভিন্ন ধরনের থিওরি আছে ডেভেলপ করা, তো সেটা আসলে হাইলি স্কিল্ড পিপল ছাড়া বেসিক রিসার্চটা পসিবল না। তো তারপরে অ্যাপ্লাইড রিসার্চ যেটা, এটাতেও আমরা বেশ কিছু কন্ট্রিবিউট করার আমাদের স্কোপ থাকে অ্যাপ্লাইড রিসার্চ নিয়ে। তো এখানে মেইনলি যে প্র্যাকটিক্যাল প্রবলেম যেগুলা আমাদের রিয়েল লাইফ সিনারিওতে থাকে বা আমাদের দেশের অ্যাসপেক্টে যে প্রবলেমগুলো থাকে, এইগুলা কিভাবে সলিউশন করা যায় তার জন্য আমরা অ্যাপ্লাইড রিসার্চ এই সাইটটাতে যেতে পারি। এটাতেও আমাদের ফোকাস করার স্কোপ আছে। আর থার্ড যেটা এক্সপেরিমেন্টাল রিসার্চ, এটাতে প্রবলেম যেটা হয় যে আমাদের আসলে অ্যাভেলেবেল ফান্ডিং থাকে না। তো আমরা যেটা হয়তো চিন্তা করি যে এটা করব, কিন্তু সেটা কত সুযোগ আমাদের থাকে না, যে কারণে আসলে এই থার্ড অ্যাসপেক্টটাতে আমরা খুব বেশি কন্ট্রিবিউট করতে পারি না। তো মোস্টলি সেকেন্ড ওয়ান এবং থার্ড ওয়ান এই দুটাকে যদি আমি মার্চ করি, তাহলে আমি বলতে পারবো যে আমরা যে রিসার্চটাতে বেশি ফোকাস করি সেটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ গুলা কিভাবে আমরা সলিউশন নিয়ে আসতে পারি ইন উইথ সিমুলেশন বেসড রিসার্চ। সো আমাদের মেইনলি এটাই হচ্ছে ফোকাস। বা আমরা যে 4th ইয়ারে যারা আমরা বাংলাদেশি স্টুডেন্ট যারা 4th ইয়ারে থিসিস করে, তারা মোস্টলি এটাই করতে পারে যে সিমুলেশন রিসার্চ করে কিভাবে অ্যাপ্লাইড যে প্রবলেম গুলো আছে সেগুলো সলিউশন করা যায়। তো এটা হচ্ছে বেসিক 4টা টাইপ সম্পর্কে একটা আইডিয়া ওভারঅল। নেক্সট স্লাইড প্লিজ। আচ্ছা, তো এখানে মোটামুটি আমাদের রিসার্চের মধ্যে আমরা কতগুলা পয়েন্ট কভার করার চেষ্টা করি, যে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমি ওভারঅল একটা পিকচার দেওয়ার চেষ্টা করি। তো আমরা আসলে ফার্স্টেই আমরা চেষ্টা করব আমাদের অ্যাপ্লাইড রিসার্চের জন্য বা আমাদের দেশের পার্সপেক্টিভে হোক বা যে কোনো প্রবলেমে আসলে আমাদের কি ইস্যু তৈরি হচ্ছে বা কি প্রবলেম তৈরি হচ্ছে, তো সেই প্রবলেমটা সলিউশন করার জন্যই আমাদের রিসার্চ করা প্রয়োজন। তো এই কারণে ফার্স্টে আমাকে প্রবলেমটা আসলে ডিফাইন করতে হয়, যেটা আমি নাম্বার 1-এ বলতেছি। আচ্ছা, তারপরে এই ধরনের প্রবলেমগুলো আসলে কিভাবে আগে যারা রিসার্চ করছেন তারা কিভাবে সেটা সলিউশন করছেন, তা বা সে ধরনের যে রিলেভেন্ট যে এক্সিস্টিং সলিউশন গুলো আছে সেগুলো আমাদেরকে একটু দেখতে হবে। কারণ আমি যে বিষয়টা প্রপোজ করতে চাইবো বা যে সলিউশনটা আমি বলতে চাইবো, সেটা অবশ্যই আমাকে এক্সিস্টিং রিসার্চের যে কন্ট্রিবিউট করছেন তার উপরে বেসিস করেই আমাকে যেতে হবে, যাতে করে আমার এটা রিপিট না হয়।
বা তাদের যে নলেজ তারা কিভাবে করছে এটা নিলে হয়তো আমি আমার নতুন কোনো আইডিয়া সেখানে আমি দিতে পারবো। সো নাম্বার 2টা হচ্ছে আমার প্রবলেম ডিফাইন করার পরে আমাকে অবশ্যই লিটারেচার রিভিউতে যেতে হবে। আচ্ছা, থার্ড ওয়ান হচ্ছে যে আসলে আমি কিভাবে সেই প্রবলেমটা সলিউশন করব, এটার একটা আইডিয়া আমি করি, তাহলে চার্ট আকারে বা মেথোডোলজি আকারে আমাকে আনতে হবে। দিস ইজ দ্য থার্ড পয়েন্ট। তো আমি কিভাবে আসলে আমার যে প্রবলেম ফাইন্ডিংটা করছি আমি, সেটা আমি কিভাবে সলিউশন করব, এটার একটা আউটলাইন আমার থার্ড নাম্বার পয়েন্টে দিতে হবে। আচ্ছা, এরপরে নাম্বার 4 যেটা, যে আমি আসলে ওইটা সলিউশন করতে গেলে যে স্টেপগুলো আমি থার্ড পয়েন্টে কভার করছি, সেটা কিভাবে আমি করব এবং তার জন্য যে স্টেপগুলো আছে সেটা আমি 4 নাম্বার হিসেবে বলতে পারি। এটা ডাটা কালেকশন এখানে আমি বলছি, বাট এটা ডাটা কালেকশন না হয়ে এক্সপেরিমেন্টাল সেটআপ হতে পারে, বা যে যেভাবে রিসার্চ করবে যে হ্যালো, কোনো প্রবলেম কি? নয়েজ আসতেছে? শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। তো আমার 4th নাম্বার যে স্টেপটা, এটা কালেক্ট ডাটা, এটা নট নেসেসারি যে কালেক্ট ডাটাই হতে হবে। এখানে এক্সপেরিমেন্টাল সেটআপ হতে পারে বা কোনো ধরনের সিমুলেশন কাজ হতে পারে। এটা হচ্ছে মেইনলি আমি যেই কাজটা করতে চাচ্ছি, কিভাবে করতেছিলাম সেই প্রসেসটা আমার নাম্বার 4 এ আনতে হবে। এরপর হচ্ছে নাম্বার 4 শেষ করার পর আসলে আমি যে রেজাল্টটা পেলাম বা আমি যে আউটপুটটা আনতে চাচ্ছিলাম, সেটা আসলে আসলো কিনা, তাই বা এটা না আসলে কেন আসলো না, এই ক্রিটিক্যাল অ্যানালাইসিসটা আমাকে নাম্বার 5 এ এটা বলতে হবে। তো এটা আমি মোটামুটি যারা অডিয়েন্স হবে বা যারা রিসার্চ করবে তাদের বোঝার মতো করে আমাকে সুন্দরভাবে লাস্ট ওয়ান হচ্ছে রিপোর্ট ফাইন্ডিংস, যেটা হচ্ছে আমাদের থিসিস রাইটিং হতে পারে বা পেপার পাবলিকেশন হতে পারে অথবা কোনো জার্নালে যেতে পারে। যাই হোক, এটা হচ্ছে ওভারঅল এই 6টা মোটামুটি বেসিক পয়েন্ট যেটা আমার ওভারঅল রিসার্চ প্রসেসকে কভার করবে। দিস ইজ দ্য বিগ পিকচার অফ দ্য হোল রিসার্চ প্রসেস। আচ্ছা, নেক্সট স্লাইড। আচ্ছা, এখন আমার মোটামুটি থিওরিটিক্যাল কথাবার্তা আমি আর বলতেছি না। এখন আমি ডিরেক্টলি আমার কাজে চলে যাব, আসলে কিভাবে আমি রিসার্চ গুলা করতে পারি। আচ্ছা, তো রিসার্চের যে টপিক সিলেকশন, এটা একটা এই ফার্স্ট যে পার্ট, এই পার্টের যে টাইটেলটা সেটা ছিল রিসার্চ টপিক সিলেকশন। তো এই সিলেকশনের জন্য আমি ফার্স্ট, যেহেতু আমাদের দেশের perspective থেকে আমি মনে করি যে আমাদের আসলে যারা আন্ডারগ্রেডের স্টুডেন্ট তারা আসলে সরাসরি যেহেতু কোনো গাইড পায় না, তো তার সুপারভাইজার হতে পারে আসলে মেইন গাইডেন্স, বা তার ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার যারা বা প্রফেসর যারা আছেন লোকালি, তাদের সাথে সে আসলে সরাসরি ফেস টু ফেস কথা বলতে পারে, ওয়েবসাইটে গিয়ে তার রিসার্চ প্রোফাইল দেখতে পারে, বা এগুলা নিয়ে যে ফার্দার ডিসকাশন করা, এটা এখান থেকেই তাকে আসলে শুরু করতে হবে। কারণ ডিরেক্ট কিছু গাইডেন্স তার প্রয়োজন হয়, সেটা আসলে আমার লোকাল সুপারভাইজারই আমাকে ডিরেক্টলি দিতে পারবে, বা সেটা আমার কোনো সিনিয়র বড় ভাইও হতে পারে যে রিসার্চ করছে। বেসিক জিনিসের একটা আইডিয়া আমার মনে হয় ডিরেক্টলি ফেস টু ফেস এটা প্রয়োজন। তো এটা হচ্ছে এই জন্য আমি ফার্স্ট পয়েন্টটা চেষ্টা করছি যে লোকাল প্রফেসর যে আছে তার কাছ থেকে হেল্প নেওয়ার, বা লোকাল যে কোনো গাইডেন্স বা যে কোনো অ্যাডভাইজারের কাছ থেকে এইগুলা নিয়ে ডিরেক্টলি তার সাথে ফেস টু ফেস কথা বলা। তো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট যেটা, এটা হচ্ছে ইউনিভার্সিটি ওয়েবসাইট বা গ্লোবালি, যেটা খুব করতাম এবং এটা আমি এখন তো বেশি মাত্রায়, এবং এটাতে আমার যেটা হয়, আমি সেকেন্ড যে পয়েন্টটা বলতেছি, এটা শুধুমাত্র যে রিসার্চ করবে শুধু আন্ডারগ্রেডের স্টুডেন্টের জন্য না, যে আসলে পরবর্তীতেও রিসার্চ করবে তার জন্য আপ টু ডেট থাকা প্রয়োজন হয়। তো এই কারণে গ্লোবাল আসলে যারা রিসার্চার আছেন বা আমি যে ফিল্ডে কাজ করতে চাচ্ছি তারা আসলে কি কাজ করছে, এটা আমাকে রেগুলার বেসিসে একটু আইডিয়া আমার থাকতে হবে। তো এই জন্য বেস্ট পয়েন্টটা হচ্ছে এখানে ইউনিভার্সিটির ওয়েবসাইট গুলা গ্লোবালি দেখতে হবে। তো সেই ক্ষেত্রে আমি যেটা প্রেফারেন্স দিব সেটা হচ্ছে ইউএসএ, কানাডা, বা এটা মোস্টলি কারণ ওদের ওয়েবসাইট গুলা মোটামুটি ইউজার ফ্রেন্ডলি মনে হয় আমার কাছে। আমি ডিরেক্টলি রিসার্চারদের গ্রুপে গিয়ে সেখানে দেখতে পারি তারা কি কাজ করছে বা তাদের হোল গ্রুপে কি কাজ হচ্ছে। হ্যাঁ, তো এটা ডিরেক্টলি পসিবল হয়। তো সেই ক্ষেত্রে আমি মনে হয় যে এই ইউনিভার্সিটির ওয়েবসাইট গুলা বিশেষ করে ইউএসএ, কানাডাতে এগুলা দেখলে আমার একটা হোল আইডিয়া পাওয়া যাবে যে আমি যে ফিল্ডে কাজ করতে চাচ্ছি তার রিসেন্ট কি কাজ হচ্ছে। তো এটা হচ্ছে নাম্বার পয়েন্ট 2। এরপরে থার্ড স্টেপ যেটা, আমি IEEE এক্সপ্লোরের যে বিভিন্ন কনফারেন্স জানার থাকে সেগুলাতেও আমি
এগুলি আমি ঘেঁটে দেখতে পারি যে আসলে কোন টপিকের উপরে কাজ হয় বা হচ্ছে। তো সেখানে আমার সাজেশন থাকবে ফার্স্ট অফ অল, বিশেষ করে আন্ডার গ্রেডের যারা ট্রিপল স্টুডেন্টস বা রেলেভেন্ট সাবজেক্টে যারা আছে, যেহেতু আন্ডার গ্রেড স্টুডেন্টের জন্য এটা মোস্টলি করা। তো সেই ক্ষেত্রে আমি ফার্স্টে প্রেফারেন্স দিব কনফারেন্স পেপারে যেতে, কারণ জার্নাল পেপার গুলো খুবই টাফ হয়। প্রথম দিকে এটা দেখা যায় যে অনেক হিউজ ম্যাথমেটিক্যাল বিষয় থাকে বা এটার নাম্বার অফ পেজও বেশি থাকে। তো সেই ক্ষেত্রে স্টুডেন্টরা প্রথমের দিকে ওটা গেলেই এটা ডিমোটিভেট হবে। তো এই কারণে আমি বলবো বিশেষ করে কনফারেন্স পেপার গুলা ফার্স্টের দিকে নজর দিতে, কারণ এখানে কম পেজের মধ্যে খুব লাইট কিছু এখানে সলিউশন থাকে বা মেথোডোলজি গুলা থাকে, যেটা একটু ইজিলি গ্র্যাব করা যায়। তো এই জন্য আমি IEEE এক্সপ্লোরার হোক বা যেটাই হোক, ফার্স্টে আমি বলবো কনফারেন্স পেপার গুলাতে হাইলাইট করতে স্টুডেন্টদেরকে আন্ডার গ্রেড লেভেলে। আচ্ছা, তার পরবর্তীতে যখন সে একটু স্কিল ডেভেলপ করবে জানা যেতে পারে, বাট সেটার জন্য তার একজন সুপারভাইজার, সেটা লোকাল বা অন্য যে কোনো বড় ভাই হোক, যেভাবে হোক, একটা লিঙ্কেজ থাকলে তার স্টেপ বাই স্টেপ আগাতে সুবিধা হয়। কারণ আমার কাছে যেটা ফিল হয় যে সুপারভাইজারের আসলে মেন কাজ হচ্ছে তাকে গাইডেন্স দেওয়া, কিন্তু তাকে রিসার্চটা শেখাই দেওয়া না। রিসার্চ সে করবে, বাট সে কোন ওয়েতে যাবে এটা তাকে শেখাই দিতে হবে। এবং এটার জন্য আমার কাছে মনে হয় স্টেপ বাই স্টেপ কিছু প্রসেস আছে যেগুলো আমাকে ফেস করতে হবে বা ফলো করতে হবে। তো এটা হচ্ছে আমার থার্ড। আর লাস্ট ওয়ান যেটা, এটা বিভিন্ন ইমার্জিং যে ট্রেন্ড গুলো এখন, যেমন আমরা এখন যে কেউ জানি যে ইমার্জিং এখন হচ্ছে AI বা মেশিন লার্নিং, এটা সব জায়গায় যাচ্ছে। তো এটা ওভারঅল আমরা জানছি কিভাবে? আমরা হয়তো বিভিন্ন কনফারেন্স, ওয়েবিনার বা ইউটিউব বিভিন্ন ভিডিওস বা যে কোনো জায়গা থেকে ওভারঅল আমরা একটা আইডিয়া পাচ্ছি যেগুলো ইমার্জিং বা ইন্ডাস্ট্রি লেভেলে অনেক বেশি মাত্রায় চলে আসতেছে। তো এই ট্রেন্ড গুলাকেও ফলো করতে হবে, যে আমি যে শুধু রিসার্চ, আমি যদি সেই ব্যাক এন্ডের আগের মান্দাতার আমলের কোনো রিসার্চ নিয়ে বসে থাকি তাহলে হবে না, আমাকে অবশ্যই আপডেটেড হতে হবে। তো সেই ক্ষেত্রে আমাকে ইমার্জিং যে বিষয়গুলো আসতেছে, টপিক গুলো আসতেছে, এগুলাতে একটা আইডিয়া ওভারঅল থাকতে হবে। তো এই চারটা বিষয়ের উপর ওভারঅল আমার কাছে মনে হয় যে যদি একটু ঘেটে টপিক গুলো সিলেক্ট করা যায়, তাহলে এটা আসলে পরবর্তী ক্যারিয়ার লেভেলে এটা অনেক কাজে দিবে। সেটা হোক ফান্ডিং ম্যানেজ করা বা স্কলারশিপ পাওয়া অথবা পাবলিকেশন করা, সেক্ষেত্রে এইগুলাকে আমার মনে হয় যে টপিক গুলাকে নিয়ে তারপরে আগানো উচিত। আচ্ছা, আর তারপরে আমি যে ফিল্ডটা, সরি, যে টপিকটা বলতে চাচ্ছি, আসলে আমি রিসার্চ কোন ফিল্ডে করব। তো এটার জন্য আসলে আমি ওভারঅল অনেক ফিল্ড আছে, আমি একটু পরে দেখাবো। ট্রিপল এর জন্য বিশেষ করে আমি এটা করার চেষ্টা করছি। তো আমি এই ফিল্ডে আমার আসলে রিসার্চ এই তিনটা দিকেই যাবে, সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ। তো আমি সবগুলোকে এভাবেই আমি দেখতে চাই, হয়তো অনেক ভাবে বলবে, বাট আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে আসলে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এটাই হচ্ছে রিসার্চের মেন জিনিস। তো সেই ক্ষেত্রে এটা হতে পারে কম্বাইন্ডলি, যেমন আমি যদি মেশিন লার্নিং বলি, যারা মেশিন লার্নিং এ যাচ্ছে আসলে এর বিহাইন্ড ম্যাথমেটিক্স আছে, এটা হিউজ ম্যাথ, এখানে ফিজিক্স এভাবে ইউজ হচ্ছে না বা কেমিস্ট্রি ইউজ হচ্ছে না, ম্যাথ ইউজ হচ্ছে। আবার আমি যদি সেমিকন্ডাক্টর ডিভাইস লেভেলে কাজ করি, তো সকল বা সেন্সর ডিজাইন করতে যাই, তো সেই ক্ষেত্রে আমি দেখবো আমার ফিজিক্স, কেমিস্ট্রি এই ধরনের বেসিক্স গুলা লাগতেছে। তো এটা আসলে আমাদের মোর অর লেস রিসার্চ আসলে বেসিক সায়েন্সের মধ্যে চলে যায়। তো এই জন্য বেসিক সায়েন্সের যে টপিক গুলো আছে এখানে, ফিজিক্স, ম্যাথ বা কেমিস্ট্রি, যার যেটা ভালো লাগে, যেমন কারো হয়তো ম্যাথমেটিক্সটা বেশি ভালো লাগে, তো আমি তাকে বলবো অবশ্যই তাকে ওই সেমিকন্ডাক্টর ডিভাইস বা কেমিস্ট্রি এগুলাতে না গিয়ে বেটার কম্পিউটেশনাল দিক যেতে যায়। কন্ট্রোল সিস্টেম হতে পারে অথবা মেশিন লার্নিং হতে পারে, হ্যাঁ, বিভিন্ন সিস্টেম ডেভেলপমেন্টের জন্য, ডিজাইনের জন্য যে ধরনের ম্যাথমেটিক্স প্রয়োজন, এবং এগুলাতে তাকে যেতে হবে। আলটিমেটলি হিউজ ম্যাথ আমার ফিজিক্সেও লাগে, কেমিস্ট্রিতেও লাগে, অর্থাৎ ডিভাইস লেভেলে গেলে বা সেন্সর লেভেলে গেলে যে ম্যাথ লাগবে না এরকম না, কিন্তু সেখানে ম্যাথটা অবশ্যই থাকবে, তার সাথে ফিজিক্স, কেমিস্ট্রির নলেজও প্রয়োজন হবে। তো এই জন্য যা কারো যদি কেমিস্ট্রি ভালো লাগে, সে হয়তো ডিভাইস বা সেন্সর ডিজাইন ওই ধরনের সাইডে যেতে পারে বা ফিজিক্সে। আদারওয়াইজ কম্পিটিশনাল সাইড গুলা কারো ভালো লাগলে সে ম্যাথমেটিক্স সাইডটাতে যেতে পারে। তো অথবা এগুলোর কম্বিনেশনেও যেতে পারে। তো সেটা আমি কি যাব, এটা পরবর্তী স্লাইডে আছে। পরবর্তী স্লাইড প্লিজ। আচ্ছা, এখানে আমি এটা একটা ইউনিভার্সিটি মিনেসোটা। তো ওইটা থেকে আমি এটা স্ন্যাপটা নিয়ে আসছি। এটা আসলে ওদের যে রিসার্চ ফিল্ড আছে, এটা আসলে ট্রিপলি ডিপার্টমেন্টের। ওরা যদি ইসি বলে, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। তো ওদের ওভারঅল এখানে রিসার্চ এরিয়াতে আমি দেখতে পাচ্ছি ফার্স্টে আছে বায়োমেডিক্যাল। এটা আসলে ওরা তো অ্যালফাবেটিক অর্ডারে দিয়েছে। তো মেডিকেল যেটা প্রথমে আছে, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে অবশ্যই এটা অবশ্যই ট্রিপলি রিলেটেড অনেক কিছু এখানে হয়। তো বায়োমেডিক্যাল ফিল্ডে এখানে আমার কিন্তু ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি সব সাইডে
সিগন্যাল প্রসেসিং নিয়ে যারা কাজ করবে তাদের আসলে ফিজিক্সের চেয়ে বেশি ম্যাথই লাগবে, ফিজিক্স হয়তো খুব বেশি প্রয়োজন হবে না। আবার যারা হয়তো রোবোটিক বা আর্ম নিয়ে কাজ করবে তাদের হয়তো কিছু কিছু পরিমাণ ফিজিক্যাল বিষয় লাগতে পারে। তো এই ধরনের বিষয়গুলো ওখানে চলে আসবে। আলটিমেটলি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথই এখানে আসবে। আচ্ছা, তারপরে যদি কমিউনিকেশনে যাই, এটা কমপ্লিটলি ম্যাথমেটিক্স। তারপরে ভিএলএসআই, সার্কিটস, এগুলাতেও দেখা যাবে ম্যাথমেটিক্যাল বিষয়। আচ্ছা, ফোর্থ ওয়ান যেটা এনার্জি সিস্টেম, পাওয়ার ইলেকট্রনিক্স, এটাও আমি বলবো পুরাটাই ম্যাথ। এখানে কম্পিউটার প্রোগ্রামিং বা মেশিন লার্নিং অথবা এই ধরনের কম্পিউটেশনাল অ্যাসপেক্ট গুলো আসবে। এগুলো কোয়েশনে আসে না। আচ্ছা, ফটোনিক্স বা ম্যাগনেটিক্স, এখানে আমার কমপ্লিটলি ফিজিক্স চলে আসবে। অর্থাৎ যদি কেউ অ্যান্টেনাতে কাজ করে বা ইলেকট্রোম্যাগনেটিক্স নিয়ে কাজ করে, হ্যাঁ, তাকে আলটিমেটলি ফিজিক্সে যেতে হবে। তো এখানকার ফিফথ যেটা, আমি যদি ফিজিক্সে আমার ভালো লাগে তাহলে আমি অবশ্যই এই ফটোনিক্স সাইডটা চুজ করতে পারি। আচ্ছা, তারপরে আছে মাইক্রো বা ন্যানো স্ট্রাকচার, এটা আলটিমেটলি ম্যাটেরিয়ালস। কারো যদি কেমিস্ট্রি ভালো লাগে বা ল্যাবে গিয়ে কাজ করতে অ্যাপ্রন ট্যাপ্রন পরে হয়তো ল্যাবে সারাদিন বসে কাজ করলো, এই ধরনের সিচুয়েশন যাদের ভালো লাগবে, বেসিক রিসার্চ, তাদেরকে আসলে এই মাইক্রো বা ন্যানো লেভেলে যেতে হবে। এখানে ইলেকট্রিক্যাল থেকে এখানে যাওয়ার সুযোগ আছে, এবং এটা কেমিস্ট্রি, ফিজিক্সই মোস্টলি লাগবে। বাট ম্যাথমেটিক্স লাগবে না এটা না, ম্যাথমেটিক্স সব জায়গায় থাকবে কমন আকারে, বাট তার সাথে ফিজিক্স, কেমিস্ট্রিও প্রচুর পরিমাণে এখানে প্রয়োজন হবে। আচ্ছা, তারপরে লাস্ট ওয়ান যেটা সিস্টেমস অ্যান্ড কন্ট্রোল, এটা কমপ্লিটলি ম্যাথমেটিক্স। তো আমি দেখতেই পাচ্ছি এখানে মোটামুটি ম্যাথমেটিক্স সব জায়গাতেই থাকবে, যে জন্যই আমরা ট্রিপলিতে কিন্তু অ্যাটলিস্ট 4 থেকে 5টা ম্যাথমেটিক্যাল কোর্স করি, যেখানে ফিজিক্স আর কেমিস্ট্রির 1টা বা 2টা কোর্স ম্যাক্সিমাম থাকে। আচ্ছা, ওকে, নেক্সট। আচ্ছা, এই স্লাইডটা আমি নিয়ে আসছি হচ্ছে নাস থেকে। নাস হচ্ছে এনইউএস, অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর। তো ওদের অনেক হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটি। তো ওদেরও আসলে ইসির যে রিসার্চ এরিয়া গুলা, এখানে আসলে দেখতে পাচ্ছি একই ধরনের ইস্যু, আমি একটু আগে যা বললাম তাই। তো এখানে ওই মোস্টলি সবই হচ্ছে ম্যাথমেটিক্যাল ইস্যু, শুধুমাত্র হচ্ছে যেগুলোতে মাইক্রোওয়েভ অ্যান্টেনা বা ডিভাইস লেভেলে আমার ফিজিক্স, কেমিস্ট্রি প্রয়োজন হবে। ওকে, দেন। আচ্ছা, এখন আমি রিসার্চটা আসলে কিভাবে শুরু করব বা কিভাবে টপিক গুলা নিব। তো আমি যেটা প্রথমে কয়েকটা বললাম যে নিজের প্রফেসর, লোকাল প্রফেসর হতে পারে, অথবা আমার গ্লোবালি বিভিন্ন প্রফেসরদের ওয়েবসাইটে গিয়ে তাদের গিয়ে দেখতে পারি। তো এখানে আমি একটা গ্রুপ এখানে আমি দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আইআইটির একটা রিসার্চ গ্রুপ। আইআইটির এটা আমি ভুলে গেলাম, আইআইটি মেবি হচ্ছে, বলতেছি। আচ্ছা, আচ্ছা, এটা পরে পরে আমি এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এটা আমি দিয়ে দিচ্ছি যদি জন্য প্রয়োজন হয় নিও। তো এটা আইআইটির একটা পাওয়ার অ্যান্ড এনার্জি সিস্টেমের আসলে রিসার্চ গ্রুপ। তো আমি এভাবে বিভিন্ন রিসার্চ গ্রুপ কিন্তু আমি বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আমি পাবো। যে আমি যে এখন যে রিসার্চের ফিল্ড গুলা দেখাইলাম, কারো যদি বায়োমেডিকেল ভালো লাগে, সে বায়োমেডিকেলে গিয়ে তারা যে প্রফেসর কাজ করে তাদের রিসার্চ গ্রুপে গিয়ে এভাবে দেখতে হবে। যেমন এখানে ফার্স্টে উপরের দিকে আমার কতগুলা পয়েন্ট দেওয়া আছে, যেমন হোম, রিসার্চ, টিচিং টিম। এখানে প্রত্যেকটার ভেতরে গেলে আমি ডিটেলসটা দেখতে পাবো যে আসলে তাদের হোল টিমটা কি কাজ করছে, বা এখন আসলে কি টপিকের উপরে ফান্ডিং আছে, বা কি টপিকের উপর কাজ, এবং তাদের পাবলিকেশন গুলা কি, এগুলো আমি এখানে ওয়ান বাই ওয়ান দেখতে পাবো। তো আমার কাছে এটা খুবই একটা পজিটিভ সাইড মনে হয়। আমি যদি এভাবে গ্লোবালি বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটি গুলার ওয়েবসাইটে গিয়ে আমি দেখতে পাই যে আসলে আমার যে ফিল্ডটাতে পছন্দ হচ্ছে সেই ফিল্ডটাতে কি কাজ হচ্ছে, বা ওয়ার্ল্ড ওয়াইড রিসার্চাররা কি কাজ করছে, এখান থেকে আমি একটা হোল আইডিয়া পাবো। তো এটা একটা গ্রুপের কথা বললাম। নেক্সট স্লাইড। আচ্ছা, এই গ্রুপেই আমি ওইটার মধ্যে যে টিম ছিল ওই টিমের মধ্যে ঢুকছি। তো টিমের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে 4জন পিএইচডি স্কলার আছে। তো তারা কি কি ফিল্ডে রিসার্চ করছে তাদের টপিকটাও এখানে দেওয়া আছে। তো আমি কিন্তু এটা দেখে বুঝতে পারবো একটা আইডিয়া যে আমি কি ফিল্ডে কাজ করতে পারি, বা এখন আসলে কাজ করতে পারে। আচ্ছা, তো এটা একটা ওভারঅল আইডিয়া দেওয়ার জন্য বললাম। নেক্সট। এখানেও তাদের মাস্টার্স এর স্টুডেন্ট আছে, তারাও কি কাজ করছে এখানে দেখা যাচ্ছে। তো এখানে ঠিক আছে। তো তাহলে এখান থেকে তারা কি পাওয়ার সিস্টেম যে প্রফেসররা কাজ করে তাদের একটা গ্রুপে গেলাম। গ্রুপে গিয়ে আমি তাদের
যে ওখানে দেখলাম যে আসলে তারা সেই সলিউশনটা যেটা প্রসেস, যে মেথডটা তারা প্রপোজ করছে, সেই মেথডটা করতে গিয়ে তারা কি সফটওয়্যার ইউজ করছে বা কি হার্ডওয়্যারে তারা এই কাজগুলো করছে। তো আমি যদি এই আইডিয়াটা পাই তাহলে আমি করব কি, আমি যখন আমি থিসিসের কাজ শুরু করব, সেটা হতে পারে 3rd ইয়ার, হতে পারে 4th ইয়ার, সেই সময় থেকে আমি চেষ্টা করব যে আসলে ওই টুলগুলা আমি শিখতে পারি কিনা। যে টুলগুলা আমি হয়তো সাপোজ পাওয়ার সিস্টেম ইন্টারেস্ট ফিল করছি, তো আমি হয়তো বা সিমুলিংক, ম্যাটল্যাব বা যেটাই হোক রিলেভেন্ট সফটওয়্যার আমি আগে থেকে শেখার চেষ্টা করব, যাতে করে আমি যখন রিসার্চের কাজ করব আমি অনেক বেশি আগিয়ে থাকি। তো এইভাবে, আর যদি কোনো হার্ডওয়্যার থাকে তাহলে আমি সেই হার্ডওয়্যার গুলো কোনোভাবে কালেক্ট করতে পারি কিনা, বা কোনো ইউনিভার্সিটিতে থাকলে তাদের সাথে কন্ট্যাক্ট করে সেই কাজটা আমি সেখানে গিয়ে করে আসতে পারি কিনা। এইগুলো আমাকে ওভারঅল একটা আইডিয়া দিবে যে প্রত্যেকটা রিসার্চ গ্রুপ থেকে আমি এটা যদি দেখি, তাহলে এভাবে আমাকে এই স্টেপ বাই স্টেপ যাইতে হবে। যে ফার্স্ট অফ অল যে কোনো একটা ইউনিভার্সিটি রিসার্চ গ্রুপে যেতে হবে, গ্রুপে গিয়ে তাদের কাজ দেখতে হবে, তারা কি টুল ইউজ করে এগুলো করছে এগুলো আমাকে দেখতে হবে। কিন্তু তারা কি মেথডে গেছে বা কি ম্যাথমেটিক্স ইউজ করছে এগুলা তো আমাকে হোল প্রসেস এখন যাওয়ার প্রয়োজন নাই। আমাকে ফার্স্ট অফ অল দ্য ওয়ে হাউ টু হ্যান্ডেল দ্য রিসার্চ, আমি কিভাবে টুলটা ইউজ করব, কিভাবে হার্ডওয়্যার গুলো ইউজ করবো বা কোন সফটওয়্যার আমাকে শিখতে হবে, এটা আমি আগে আমি টুলগুলো নিয়ে বসবো রিসার্চ করার জন্য। আগে আমাকে টুলগুলো শিখতে হবে। তো এখানে আমি এই জন্য ফোকাস করার চেষ্টা করছি যে প্রত্যেকটা রিসার্চ গ্রুপের পাবলিকেশন দিয়ে আমাকে দেখতে হবে যে হোয়াট দে আর ডুইং এন্ড হাউ দে আর ডুইং, তারা কিভাবে করছে। এইখান থেকে আমি এখানে হাইলাইট করার চেষ্টা করছি যে লার্ন দ্য টুলস, এই টুলস গুলা এখান থেকে শিখতে হবে। এটা হচ্ছে ফার্স্ট আমার গোল হবে আর কি, যদি আমি রিসার্চে যেতে চাই বা যে টপিকে যেতে চাই সেটাতে আমি কিভাবে যাব বা কি কাজ করব, এটা হচ্ছে তার ফার্স্ট স্টেপ। দেন আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে কি ক্লিয়ারলি? জি স্যার, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, তো আমি ওটা মোটামুটি আমি কভার করার চেষ্টা করছি ফার্স্টে, যে আসলে কিভাবে আমি রিসার্চ ফিল্ডটা তাহলে চুজ করব। আমি ওটাই ওখানে সামারি করলাম, যে যে কোনো একটা রিসার্চ গ্রুপে যাব, সেখানে গ্রুপের কাজ দেখব, তারা কি কাজ করছে, কিভাবে হচ্ছে, এবং সেইটা আমি শিখবো। এটা আমার আসলে রিসার্চ। তাহলে এটা থেকে আমি বুঝতে পারবো যে আমি আসলে ওই ফিল্ডটা, আমি যে টুলটা আমি পেলাম, এই টুলটা আমি পাচ্ছি কিনা বা ইন্টারেস্ট পাচ্ছি কিনা কাজ করতে। তাহলে আমি বুঝতে পারবো যে না, হয়তো খুব হার্ড, খুব এক্সটেন্সিভ কাজ, আমার এই হার্ডওয়্যার ভালো লাগতেছে না, বা তারা হয়তো মেশিন লার্নিং টুল ইউজ করছে, আমি টুলটা একটু দেখলাম বা চেষ্টা করলাম, দেখতেছি না আমি ইন্টারেস্ট পাচ্ছি, তাহলে আমি ফার্দার প্রসিড করব ওই এরিয়াতে। আর যদি মনে হয় যে না, কোনো ফিজিক্স বা কেমিস্ট্রি রিলেভেন্ট কাজ করছে, তারা সেন্সর ডিজাইন করছে, তো যেই সফটওয়্যারে তারা কাজ করছে আমি সেই সফটওয়্যারটা শেখার চেষ্টা করব। আমি যদি মনে করি যে না আমি ইন্টারেস্ট পাচ্ছি, তাহলে কন্টিনিউ করব, আদারওয়াইজ আমি এটা কুইট করব। এভাবে আমাকে রিসার্চ ফিল্ড গুলো চুজ করতে হবে। আচ্ছা, দেন পার্ট 2 তে আসি আমি। আচ্ছা, এখানে মোটামুটি আমরা থিসিস যেহেতু আমাদের করতে হবে, বা 4th ইয়ারে এখন যারা আসো তোমরা অলমোস্ট ডান শেষের দিকে, তো থিসিস কিভাবে রাইট করতে হবে তার একটা হোল আইডিয়া দরকার। তো আমরা যদিও তোমাদেরকে থিসিসের একটা টোটাল টেমপ্লেট আমাদের করা আছে, আমরা তোমাদেরকে এটা দিয়ে দিব তখন তোমার কয়েকদিন পরেই, এবং সে তোমাদেরকে ওইটা দেখে তোমরা ওয়ান বাই ওয়ান ওখানে বসে বসে তোমরা স্টেপ পুরাই কমপ্লিট করতে পারবা। তো এখানে একটা হোল দেওয়া চলবো। তো ফার্স্টে আসলে তোমাদের টপ পেজ থাকবে, এবং টপ পেজের সাথে এখানে দেখো আমি প্রথমে বলে দিচ্ছি যে ফ্রন্ট ম্যাটার যেগুলা তোমাদের এখানে টেবিল অফ কন্টেন্টস কত আছে, টেবিল অফ ফিগার কি আছে, এগুলো সব ওই আমাদের যে টেমপ্লেটটা আছে তোমাদেরকে দিব, আন্ডারগ্রেডের থিসিসের টেমপ্লেট, ওটা দেখলে তোমরা পাবা, সবখানে আছে। ওখানে তোমরা জাস্ট তোমাদের থিসিসের ওয়ান বাই ওয়ান ওইভাবে ফলো করে করে চলে যাবা, টেমপ্লেটটা তোমাদের দিয়ে দিব। আচ্ছা, তারপরে চ্যাপ্টার 1 এ তোমাকে আসলে যেতে হবে যে তুমি যে রিসার্চটা করছো এখানে, আমি একটু আগে এগুলো বলে আসছি, যে তুমি আসলে যে প্রবলেমটা কাজ করতে চাও সেটাকে এখানে স্পেসিফাই করতে হবে, যে প্রবলেমটা করব এবং এই প্রবলেমটা সলিউশন করার পরে আসলে আমার আলটিমেটলি কি পাবো। তো এইগুলা এখানে আমার ইন্ট্রোডাকশনে বলতে হবে। আমি একটু পরে এসে আবার এটা ডিটেলসে যাব, আর এখানে মনে রাখো ইন্ট্রোডাকশন লিখতে গেলে তোমাকে এই পয়েন্টগুলো হাইলাইট করতে হবে, যে এখানে প্রবলেম স্টেটমেন্ট কভার করতে হবে, মোটিভেশন, তোমার এইমস, অবজেক্টিভস এবং স্কোপ অফ দ্য ওয়ার্ক, এই বিষয়গুলো তোমাকে ওখানে আনতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে চ্যাপ্টার 2। এটা হচ্ছে লিটারেচার রিভিউ, অর্থাৎ এক্সিস্টিং যে কাজগুলো হচ্ছে এগুলা তোমাকে এখানে রিভিউ করতে হবে। অ্যাটলিস্ট আমি সবাইকে বলবো যে তোমরা ধরো অনেক লিটারেচার রিভিউ না করে তোমরা হয়তো বেস্ট 5টা বা বেস্ট 3-4টা এটা চেষ্টা করবা পিক করার। এই 3টা বা 5টা পিক করলে এই দেখবা ওইটা যদি ভালো করে পড়ো, ওই পেপার গুলোর মধ্যে আরো অনেক থাকে লিটারেচার। তো কাজেই 2-3টা পেপার থেকে আসলে ওই রেলেভেন্ট লিটারেচার গুলো পড়লেই হয়, খুব বেশি লিটারেচার পড়ার প্রয়োজন নাই, কারণ তুমি পিক করবা মেইন 2-3টা এবং ওইগুলোর উপরে ফোকাস করবা।
কারণ খুব বেশি যদি তুমি নিয়ে আসো তাহলে আলটিমেটলি তুমি কোনো কনক্লুশন যেতে পারবে না বা কোনো একটা নির্দিষ্ট গোলে যেতে পারবে না। এই জন্য সবচেয়ে বেটার হচ্ছে 3টার বেশি না যাওয়া, পেপার অ্যাটলিস্ট 3টা ফিক্স করবা, এই 3টাকেই তুমি মোটামুটি ভালো করে ভেজে ফেলবা। তো মোটামুটি ওটার গ্যাপ গুলা কি, তারা কি প্রপোজ করছে, এগুলা থেকে তুমি লিটারেচার একটা লাস্টে রিভিউ আকারে কনক্লুশনে নিয়ে আসবা এবং সেটার রিসার্চ গ্যাপ তৈরি করবা। আচ্ছা, এটা গেল চ্যাপ্টার 2। চ্যাপ্টার 3 যেটা আসলে চ্যাপ্টার 3, 4, 5 যেগুলা, এগুলা আসলে ভ্যারি করতে পারে। তো এখানে আমার চ্যাপ্টার 3টা মেইনলি মেথোডোলজি আসবে, বা এখানে অনেকের অন্যান্য টার্মও আসতে পারে। এটা হচ্ছে যে যে ফিল্ডে রিসার্চ করবে তার উপর বেসিস করে এটা চেঞ্জ হতে পারে। তো এখানে আমি কি কি থাকবে বলছি, যে ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ থেকে আমরা থিসিসটা করি, সো এখানে ব্লক ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম, ফ্লোচার্ট এগুলো চলে আসবে, বা সিস্টেম মেথোডোলজি যা থাকে এগুলাকে ফ্লোচার্ট আকারে আমাকে দিতে হবে। তো এটা হচ্ছে চ্যাপ্টার 3। এটা চ্যাপ্টার 4এও যেতে পারে, এটা এক্সটেনশন আকারে হতে পারে, এটা যে যে টপিকের উপর কাজ করছে তার উপর বেস করে হবে। স্লাইড। আচ্ছা, চ্যাপ্টার 4 বা 5 টা আসলে এটা যদি আমি সফটওয়্যারে কাজ করি, সফটওয়্যার ইমপ্লিমেন্টেশনটা কিভাবে করলাম, বা সে কি কি রেজাল্ট সিমুলেশন গুলো হার্ড থাকে, সে হার্ডওয়্যারের সেটটা আমি এখানে দেখাইলাম, সেটা থেকে যে অসিলোস্কোপ থেকে বা অন্যান্য হার্ডওয়্যারের আকারে সেগুলো আমি এখানে 4 অথবা 5 এটা হিসেবে ভাগ করে এটা দেখাতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে চ্যাপ্টার 5 আর 6, এটা আমার ডিসকাশন পার্ট, অর্থাৎ আমি যে কাজটা করলাম, আমি একটু আগে প্রথম দিকেই বলছিলাম যে সেটাকে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে হবে, যে আমি যেটা অবজেক্টিভ নিয়ে আগাচ্ছিলাম সেই অবজেক্টিভটা আমি এক্সপেরিমেন্ট করার পর বা সেশন করার পর পেলাম কিনা, বা পেলাম বা না পেলাম, এটা আমাকে এখানে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে হবে। দিস ইজ দ্য ডিসকাশন অর ক্রিটিক্যাল অ্যানালিসিস চ্যাপ্টার। হ্যাঁ, তো এখানে মেইনলি এটাও কম বেশি হতে পারে, এখানে কম্পারেটিভ স্টাডি থাকতে পারে। তো এটা হচ্ছে 5 আর 6 হতে পারে। আর লাস্ট চ্যাপ্টার যেটা আমরা মোটামুটি চ্যাপ্টার আউটলাইন আছে, তো এটা 6টাও হতে পারে, এটা যার যার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এটা এবং বিচারক আমাকে বলতে হবে। তো এটা আমরা কম বেশি জানি যে আসলে কনক্লুশনটা কি। তো কনক্লুশনটা হচ্ছে আমি যেটা চাইছিলাম করতে শুরুতে, সেটা আসলে আমি কি পেলাম লাস্টে হোল একটা সামারি আমি এখানে রাখবো, এবং আমার ফিউচারে যারা এটা নিয়ে কাজ করবে তারা আসলে কোন দিকে যেতে পারে বা আমি কোন দিকে যেতে পারি ফার্দার, সেটা আমি এখানে কিছু গাইডলাইন দিতে পারবো। আচ্ছা, আর লাস্ট একদম থাকবে যেটা আমার রেফারেন্স গুলা, যেগুলো আমি এটা করতে গিয়ে আমার যে রেফারেন্স গুলো আমি ইউজ করছি সেটা আমি এখানে রাখবো। আর কিছু অ্যাপেন্ডিক্স যদি আমার থাকে, যে আমি যদি কোড ইউজ করি সেই কোড গুলা এইগুলো আমি এখানে দিয়ে দিতে পারি, কোনো ডাটা শিট থাকলে সেগুলো আমি এখানে দিয়ে দিতে পারি, বা কোনো ধরনের ডেরিভেশন যদি আমি ইউজ করি হাইলি ম্যাথমেটিক্যাল, সেটা আমি এখানে অ্যাড করতে পারি। আচ্ছা, আর রেফারেন্সিং এর বিষয়ে এখানে আমরা IEEE ফরম্যাটটাকে মেইনলি ফোকাস করার চেষ্টা করছি যে IEEE স্টুডেন্ট হিসেবে, কারণ আমাদের মোস্টলি ওইখানে পেপার গুলা যায়। তো IEEE ফরম্যাটটা এটা আমরা পরে হয়তো দেখাবো, বা তোমরা ফার্দার এটা দেখলেও দেখতে পাবো অনলাইনে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এখন আমি যখন ইন্ট্রোডাকশন যখন লিখবো, এখানে আমি একটা টপিক নিয়ে আসছি, এটা বা ইন্ট্রোডাকশনের মধ্যে আসে লিখবো। তো ইন্ট্রোডাকশনের মধ্যে আমার প্রথমেই আমি আদি লিখতে যাই, তখন ইন্ট্রোডাকশনটাকে যদি ভেঙে ভেঙে নেই তাহলে আমার লিখতে সুবিধা হবে। যেমন আমি ফার্স্টে ব্যাকগ্রাউন্ড এবং মোটিভেশনটা যদি দেই, এটা আমি রিসার্চ করব সেটার ব্যাকগ্রাউন্ডটা কি, তাই নিয়ে হয়তো আমি 2-1 পেজ লিখলাম এবং মোটিভেশনটাকে লিখলাম। তারপর রিসার্চের চ্যালেঞ্জগুলো আমি কি পাচ্ছি সেটাকে আমি প্রবলেম স্টেটমেন্ট আকারে হয়তো আরো 2-3 পেজ লিখলাম। এভাবে আসলে ভেঙে ভেঙে নিয়ে যদি আমি হোল চ্যাপ্টারটাকে আরো কয়েকটা স্লটে ভাগ করি, তাহলে আমার হোল চ্যাপ্টারটা লিখতে খুব সুবিধা হবে। তো এইভাবে আমার মোটামুটি হয়তো 5-7 পেজ বা 8-10 পেজে আন্ডারগ্রেড লেভেলে হয়তো খুব বেশি লাগবে না, 4-5 পেজের মধ্যে হয়তো আমি হোল ইন্ট্রোডাকশনটা লিখতে পারবো। বাট এখানে একটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশনের মধ্যে কিছু ফিগার থাকা উচিত, যে আমি যখন থিওরিটিক্যাল কিছু কথা বলবো তো ওই রিলেভেন্ট যদি ফিগার দেওয়া হয় তাহলে এটা আসলে বুঝতে সুবিধা হয়, বা যে রিডার তার জন্য এটা সুন্দর হয় আর কি, বোরিং লাগবে না পড়তেও। তো সেই ক্ষেত্রে কিছু ফিগার এখানে থাকা উচিত। আচ্ছা, আর ফাইনালি আমি রিসার্চ যে অবজেক্টিভটা দিব সেটা দিয়ে আমার ইন্ট্রোডাকশন কনক্লুড করা উচিত। তো এইভাবে ইন্ট্রোডাকশনটা আমি হোল ইন্ট্রোডাকশনটা ডিজাইন করতে পারি। নেক্সট। আচ্ছা, আর তার মধ্যে আমার এখানে রিসার্চ কোশ্চেন আসবে একটা। তো রিসার্চ কোশ্চেনে আমি সরাসরি কোশ্চেন যেগুলো আমি আনসার করছি বা যে সলিউশনটা আমি আনলাম সেটা আসলে কি কি কোশ্চেনের আনসার দিচ্ছে সেটা আমি এখানেও দেখাইতে পারি। যেমন আমি এখানে 3টা পয়েন্ট আকারে দেখাচ্ছি যে এই কোশ্চেন গুলারে আসলে আমি আনসার দেওয়ার চেষ্টা করছি আমার এই research। তো এটা আর এই
চাইলে এইটা নাও থাকতে পারে, হয়তো আমি কোনো ডিজাইন করছি, সেটাও আমি এখানে বলতে পারি যে আমি হচ্ছে একটা ডিজাইন, এটা কিভাবে ইমপ্রুভ করা যায় এইটা আমি এখানে দেখানোর চেষ্টা করছি। তো এইভাবে আমি আসলে রিসার্চ কোশ্চেনটা আমি এখানে শো করতে পারি পয়েন্ট আকারে। তাতে হবে কি, এইগুলো আমি যদি আস্তে আস্তে ইন্ট্রোডাকশনের মধ্যে অ্যাড করি, তাহলে আমার ইন্ট্রোডাকশনটা হয়তো অনেক সময় অনেক ইন্ট্রোডাকশন লিখতে গিয়ে বুঝতে পারে যে ইন্ট্রোডাকশনে কি লিখবো। তো ইন্ট্রোডাকশনে আমি যদি এভাবে ভাগ ভাগ করে নেই, রিসার্চ কোশ্চেন পার্ট আছে, তারপরে আমার কনক্লুশন পার্ট আছে, তারপরে আমার ইন্ট্রোডাকশনের মধ্যে বিভিন্ন ভাগ ভাগ করে আমি এটা নিতে পারি, নিয়ে আমি হোল লিখতে পারি। নেক্সট। আচ্ছা, এরপরে আমি রিভিউতে যদি যাই, রিভিউ, তো রিভিউ আসলে আমাদের এই রিভিউ পেপার সম্পর্কে আমাদের অলমোস্ট সবারই আইডিয়া আছে। তো সেই ক্ষেত্রে এই রিভিউ পেপারের মধ্যে আমরা রিসার্চ পেপার নিতে পারি, বা আমাদের ইন্ডাস্ট্রির বিভিন্ন স্ট্যান্ডার্ড যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্ট থেকে কাজ করবে তাদের এগুলা প্রয়োজন হবে। যেমন আমাদের পিজিসিবি যদি পাওয়ারে কাজ করি, পিজিসিবির কিছু স্ট্যান্ডার্ড আছে, হয়তো আমি সেটা ইউজ করতে পারি। যে আমি যেমন আমি যদি রিনিউয়েবল এনার্জি ইন্টিগ্রেট করতে চাই সিস্টেমে, আমাদের সেডা আছে রিনিউয়েবল এনার্জির গভর্নমেন্টের, সেডার কিছু গাইডলাইন আছে যে এই গাইডলাইন ফলো করে আমাকে রিসার্চ করতে হবে বা আমাকে কানেক্ট করতে হবে কোনো গ্রিডে, সোলার বা অন্যান্য ডিভাইস। তো সেই ক্ষেত্রে আমাকে ওইটা পড়তে হবে, জানতে হবে যে আসলে কি কি বিষয় আছে এবং আমি কোথায় কোথায় কাজ করতে পারবো। তো এই জন্য আমাকে এই জিনিসগুলোর উপরে রিভিউটা করতে হবে, এবং বিভিন্ন কেস স্টাডিও আমি দেখতে পারি, এটা যার যার টপিকের উপর বেস করে এটা ভ্যারি করবে। নেক্সট। আচ্ছা, এখানে আমি একটা দেখাচ্ছি, যেমন সাপোজ এটা আমার একটা পেপার ছিল। তো এই পেপারে আমি হয়তো এই পেপারটা করতে গিয়ে আমি লিটারেচার রিভিউ করছি, এবং লিটারেচার রিভিউ করার পরে আমি এখানে গ্যাপ গুলা দেখাচ্ছি যে আসলে লিটারেচার রিভিউ থেকে আচ্ছা, তোমরা বোধহয় দু একজন কোশ্চেন করছো, আমি কোশ্চেনটা আমি পরে আনসার দিচ্ছি, আমি একটু শেষ করে তারপর তোমাদের কোর্সের আনসার দিব। আচ্ছা, আমার এখানে যেমন রিসার্চ গ্যাপ, আমি লিটারেচার রিভিউ করতে গিয়ে কিছু রিসার্চ গ্যাপ পেয়েছি। তো সেইটা আমি এখানে কিভাবে লিখবো সেটা আমি এখানে একটা দেখাচ্ছি, যে আমি এই লিটারেচার গুলো রিভিউ করছি, রিভিউ করার পর আমি আসলে মনে হয়েছে আমার কাছে এই দুইটা আমার কাছে ল্যাক আসছে। রিসার্চ গ্যাপ খুব বেশি দেওয়া উচিত না, কারণ আমরা আন্ডারগ্রেড লেভেলে এতটা আমরা আসলে আর এত রিসার্চ গ্যাপ থাকেও না, থাকে অবশ্যই দু একটা, কিন্তু আমরা যেগুলো নিয়ে আসি এগুলো আসলে রিসার্চ গ্যাপ না। হয়তো দেখা যায় আমরা অন্যভাবে এটা নেওয়ার চেষ্টা করছি, বাট ওটা রিসার্চ গ্যাপ না। তো এই কারণে রিসার্চ গ্যাপ খুব বেশি না দিয়ে একটা বা দুইটা রিসার্চ রাখাই আমার মনে হয় বেটার, আন্ডারগ্রেড লেভেলে অ্যাটলিস্ট। তো এটা এভাবে আমরা লিখতে পারি। লিটারেচার রিভিউ করার আমি লিটারেচার রিভিউর শেষে আমি এভাবে সামারি করবো যে আমি লিটারেচার রিভিউ দেখে আমি এই গ্যাপগুলা পাচ্ছি, এই গ্যাপগুলা এটা এভাবে পয়েন্ট আউট করে দেওয়া। তারপর এখানে আমি আরেকটা পেপার দেখাচ্ছি, যেমন এখানে ফিগার ওয়ান এর লাস্টে অনেকগুলো রেফারেন্স দেওয়া আছে 2 থেকে 13 পর্যন্ত। তো এই যে অনেকগুলা পেপার পড়ে সে কিন্তু একটা ফিগার ড্র করছে যে এই সালে এই কাজ সে করছে। তো সে কিন্তু এই লিটারেচার রিভিউটাকে পিক্টোরিয়াল ভিউ দিয়ে বা পিকচারের মাধ্যমে প্রেজেন্ট করছে। আমি একটু আগে পয়েন্ট আকারে দেখাইলাম, আমি পয়েন্ট আকারে না দেখে যদি আমি পিকচার দিয়েও দেখাতে পারি, বা যেভাবে আসলে রিডারের জন্য সুবিধা হয় বুঝতে, যেমন অ্যাট এ গ্ল্যান্স আমি দেখলে বুঝতে পারছি যে এই লিটারেচার রিভিউ থেকে দেখা যাচ্ছে অনেকগুলো পেপার সে রিভিউ করছে এবং এখানে এই বিষয়গুলো তারা নিয়ে আসছে। তো সেখানে একটা ফিগার দিয়ে বা ছবি দিয়ে সে লিটারেচার রিভিউটাকে শো করছে। তো এইভাবে আমি এটা বলতে চাইছি এখানে যে আমি আসলে ওইভাবে আগে যেটা দেখাইলাম ওভাবেও লিটারেচার রিভিউটা আমি আনতে পারি, আবার নেক্সট যেটা দেখাচ্ছি এভাবেও লিটারেচার রিভিউ করে আমি এটার একটা কনক্লুশন ড্র করতে পারি। নেক্সট। আচ্ছা, এরপরে আমি লিটারেচার রিভিউ করার পর এখন আমি যে গ্যাপটা পেলাম, অন দ্য বেসিস অফ দোজ গ্যাপস আই হ্যাভ টু ফিক্স সাম অবজেক্টিভস। অবজেক্টিভ বা এখানে যেমন আমি হয়তো ডিরেক্ট কোন অবজেক্টিভ হতে পারে, যেমন আমি এখানে প্রাইমারি অবজেক্টিভ বলছি এবং সেকেন্ডারি অবজেক্টিভ বলছি। সেকেন্ডারি অবজেক্টিভটা হচ্ছে আমি হয়তো কোনো কিছু একটা সিস্টেম আছে সেটা আমি ইমপ্রুভ করলাম, আর প্রাইমারি অবজেক্টিভটা হচ্ছে আমি নতুন কিছু কন্ট্রিবিউট করতে পারি। হ্যাঁ, এটা হতে পারে। তো এইভাবে আমি অবজেক্টিভটা সেট করব, এবং এটা প্রাইমারি বা সেকেন্ডারি যে কোনো ভাবে যে কোনো একটা অবজেক্টিভ হতে পারে। এটা মেন অবজেক্টিভের অনেকগুলা সাব ডিভিশন থাকতে পারে, সাব ডিভিশন, যে আমার হয়তো 2-3টা অবজেক্টিভ থাকতে পারে। এটা যার যার কাজের উপরে বেসিস করে হবে। তারপর আচ্ছা, এখানে যেমন আমি পেপার থেকে দেখাচ্ছি যে ওই পেপারটা আগে যে পেপারটা দেখাইলাম ফার্স্টে, ওই পেপারটারই আমার যে গ্যাপ ছিল ওই গ্যাপের উপর বিশেষ করে আমি কিছু এখানে অবজেক্টিভ সেট করার চেষ্টা করছি, যেই গ্যাপগুলা আসলে আমি যদি এই অবজেক্টিভ গুলা ফুলফিল করি তাহলে ওই গ্যাপগুলো অ্যাড্রেস হবে। এইভাবে আমি এই যে লেখছি, যেটা ওই যে সবুজ কালারের যে মার্ক হাইলাইট করা, ওখানে আমি একটা লাইন দিয়ে বোঝাতে চাচ্ছি যে আমার এই আর্টিকেলটা যে গ্যাপগুলা ছিল সেইগুলাকে অ্যাড্রেস করছে, এবং অ্যাড্রেস করতে গিয়ে আমি এই অবজেক্টিভ গুলা আমি এখানে ফিক্স করছি।
যে আমি আগে যে 2টা গ্যাপ ছিল ওই 2টা গ্যাপকে আমি এই 3টা অবজেক্টিভ দিয়ে ফিল আপ করার চেষ্টা করছি এই পেপারে। এভাবে আমি ওই যেহেতু রিসার্চ গোল পেলাম, আগে আগে করলাম কি রিভিউ করলাম, এরপরে গ্যাপ পেলাম, গ্যাপ থেকে আমি কিছু অবজেক্টিভ এখানে ফিক্স করলাম। এটা হচ্ছে অবজেক্টিভ সেটিং। তারপর আচ্ছা, এটা খাবারটা এটা নেটেই ছিল, আমি নেট থেকে আগে নিয়ে আসছিলাম। এবার হচ্ছে এটা বলা হয় যে অবজেক্টিভটা স্মার্ট হওয়া উচিত। তো স্মার্টের কত এটা অনেক স্পেসিফিক হবে, মেজারেবল হতে হবে, অ্যাচিভেবল হতে হবে, রিলেভেন্ট এবং টাইম বাউন্ড। অর্থাৎ আমাকে আনরিলায়েবল কোনো অবজেক্টিভ নেওয়া যাবে না যেটা আমি আসলে করতে পারবো না। তো এখানে এই জন্য অবজেক্টিভটা খুব বেশি স্পেসিফিক হওয়া উচিত এবং টাইম বাউন্ড হওয়া উচিত, এবং সেটা যেন করা যায় বা আমি যে অবজেক্টিভটা সেট করব সেটা যেন আমি করতে পারি, এভাবে আমাকে এটা ফিক্স করতে হবে এবং এটা ক্লিয়ারলি এটা বলতে হবে যে আসলে খুব বেশি স্পেসিফিক হতে হবে। যে আমি যদি বলি যে না আমি রিনিউয়েবল এনার্জি ডিজাইন করব, বাট রিনিউয়েবল এনার্জির কোন পার্টটা ডিজাইন করব, কি করব, কিভাবে ইমপ্রুভ করব, এই বিষয়গুলো যদি আমার অবজেক্টিভে থাকে তাহলে সেটা অনেক বেশি ক্লিয়ার হবে, বেশি স্পেসিফিক হবে। তো এই জন্য অবজেক্টিভটা এইভাবে সেট করতে হবে। তারপর আচ্ছা, নেক্সট হচ্ছে আমি রিসার্চ ডিজাইন বা মেথোডোলজি যেটা বলছিলাম যে আমি কিভাবে এরপরে আমি তাহলে এখানে কি কি করলাম। আমি প্রথমে ইন্ট্রোডাকশন লিখলাম, লিটারেচার রিভিউ করলাম, গ্যাপ পেলাম, আমার হচ্ছে অবজেক্টিভ গুলা ফিক্স করলাম। এই অবজেক্টিভ পাওয়ার পরে এখন আমি রিসার্চ ডিজাইন করবো যে কিভাবে আমি রিসার্চটা করব বা মেথোডোলজিটা কি। তো এইখানে মেথোডোলজি দেখার জন্য আমি একটা ফিগার এখানে দেখাচ্ছি যে এই ফিগার গুলা হচ্ছে যেমন 1 2 3 4 করে এখানে 5টা স্টেপ রাখা হয়েছে। যে আমি ফার্স্ট স্টেপ করার পর সেকেন্ড স্টেপে গিয়ে এই মেথড করে 1 থেকে 5 পর্যন্ত যাওয়ার পরে আমি যে অবজেক্টিভ সেট করছিলাম সেটা আমি অ্যাচিভ করতে পারবো। এইভাবে হোল মেথোডোলজিটা একটা চ্যাপ্টারে বা একটা টোটাল বিষয়টা আমি যেটা করছি এগুলাকে স্টেপ বাই স্টেপ দেখাইতে হবে। এটা হচ্ছে আমার মেথোডোলজি স্টেপ। দেন এটা আরেকটা পেপার, একইভাবে এটা যেমন ফ্লো চার্ট দিয়ে দেখানো হয়েছে। তো আমি ওইভাবে আর কি টোটাল আমরা রিসার্চে যেটা আমরা করতেছি টোটাল জিনিসটাকে এভাবে আমরা ফ্লো চার্ট দিয়ে হোক বা যে হোক, আমি যদি ছবি দিয়ে বোঝাতে পারি তাহলে খুব ভালো, খুব ইজিলি বোঝা যায়। এভাবে যতগুলো ফিগার দিয়ে আমি বোঝাতে পারবো আর কি। দেন আচ্ছা, এখন আমার এই থিসিস রাইটিং এর ক্ষেত্রে দেখা যাবে আমরা হয়তো আমি যেহেতু আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা একটা টেমপ্লেট দিয়ে টেমপ্লেটটা ইউজ করেই করবা। বাট পরবর্তীতে তোমরা যদি কখনো চাও পেপার লিখতে চাও বা বিভিন্ন হয়তো মাস্টার্স লেভেলে কাজ করতে চাও, আমি অবশ্যই বলবো তোমরা ওভারলিপ, যেটা লেটেক্স সফটওয়্যার, এটা ওভারলিপ এখন এটা খুবই ইউজার ফ্রেন্ডলি হয়ে গেছে। ওভারলিপে অ্যাটলিস্ট ট্রাই করবা একটা পেপার লেখার বা একটা থিসিস যদি হয় অবশ্যই ভালো। ওভারলিপটা এখন শেখা অবশ্যই উচিত, কারণ বাইরে যারা যাবা তখন দেখবো অনেক সময় এটা অনেক বেশি ওরা ইউজ করে। আর একটা হচ্ছে মেন্ডেলি, ওই যে তোমার যে একটু আগে বলছিলাম রেফারেন্স গুলা IEEE ফরম্যাটে, তো এই মেন্ডেলিতে তোমরা এটা রেফারেন্সিং এর জন্য এই সফটওয়্যারটা ইউজ করতে পারো। তো এগুলো হচ্ছে থিসিস রাইটিং টুল, এগুলো আসলে তোমরা ইজিলি ইউজ করা যেতে পারে বা আমরাও করে আসছি এর আগে। তো আসলে এই সবগুলো জিনিস আসলে চ্যাট জিপিটি খেয়ে ফেলছে। তো এখন তোমরা আসলে খুব বেশি চ্যাট জিপিটি ইউজ করো বা করতে পারো, বাট তারপরেও কিছু বেসিক জিনিস অবশ্যই ওভারলিপ এটা তোমরা আমার মনে হয় শেখার সুযোগ আছে। তো চ্যাট জিপিটি দিয়ে এখন অনেক কিছুই করা যায়, তো সেটা হয়তো ওটাও খেয়ে ফেলবে। তো তারপরেও তোমরা এই 2টা টুল আছে, এটা অ্যাভেলেবেল আছে এখনো পর্যন্ত, বেশ ইউজার ফ্রেন্ডলি, এগুলো তোমরা শিখতে পারো। দেন আচ্ছা, এখন আমি থার্ড পার্টে যাব, আমার অলমোস্ট আমার এই শেষের দিকে। আচ্ছা, তো এখানে আমি এটাতে খুব বেশি টাইম নেই নাই। তো থিসিস টাইম লাইনটা আসলে তোমাদের যে থিসিস করতেছো তোমাদের উপর বেস করে আমি এটা বলতে চাচ্ছি। তোমরা সেমিস্টার 1-এ যেহেতু আমি প্রথমেই শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে রিসার্চের স্টেপ গুলো আছে আমি বললাম, তো তোমরা ফার্স্ট সেমিস্টারে কি করতে পারো, তোমরা অলরেডি ফার্স্ট সেমিস্টার অনেকে শেষ করে ফেলছো, বা যারা নতুন আসো বা থার্ড ইয়ারে আসো, সেকেন্ড ইয়ারে আসো, যারা আসবা তারা যেটা করতে পারো, তোমরা সেমিস্টার 1-এ হোক বা যখনই রিসার্চ করবা মনে করতেছো তখন থেকে যেটা করবা, তোমার ফার্স্টে রিসার্চের ফাউন্ডেশন বা প্রবলেম ডেফিনেশন গুলা তোমরা এটা আইডেন্টিফাই করার চেষ্টা করবে। তোমার যে রিসার্চ ডোমে তুমি কোন ফিল্ডে কাজ করতে চাও সেটা ফিক্স করবা। যেমন আমি বললাম বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইট গুলো ঢুকে তুমি দেখবা রিসার্চ গ্রুপে তারা কি কাজ করছে, এখান থেকে তুমি ইন্টারেস্ট ফিক্স করে তুমি একটা প্রবলেম বা রিসার্চ ফাউন্ডেশন এটা ডেভেলপ করার চেষ্টা করবা। আচ্ছা, তারপরে সেকেন্ড স্টেপে তুমি লিটারেচার রিভিউ করবা, এবং এখান থেকে আমি যে স্টেপগুলো একটু আগে বলছি যে প্রবলেম ফাইন্ড আউট করে রিসার্চ গ্যাপ দেখে তুমি সেখানে কিভাবে কন্ট্রিবিউট করতে পারো সেগুলো করবা। এটা হচ্ছে সেমিস্টার 1-এর কাজ। আর অবশ্যই সেমিস্টার 1-এ মোস্টলি আমি যেটা ফোকাস করতে বলবো সেটা হচ্ছে দ্য সফটওয়্যার আর হার্ডওয়্যার টুলস। এটা তোমার মেইন জিনিস, কারণ এটা তুমি যদি না করো তুমি ওগুলা করে আসলে কিছু করতে পারবে না, কারণ এগুলা
তোমার ওয়ার্ক গুলাকে পাবলিশেবল করতে হবে, তোমাকে আউটপুট আনতে হবে। তো সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ থেকে তোমাকে হার্ডওয়্যার বা সফটওয়্যারের টুল গুলা শিখতে হবে। আদারওয়াইজ এগুলো পাবলিশেবল হবে না, তোমার এগুলা যে কন্ট্রিবিউশন তুমি দেখাচ্ছ সেটা অডিয়েন্সের কাছে যাবে না। তো এই কারণে তোমাকে অবশ্যই সফটওয়্যার বা হার্ডওয়্যার টুলসটা সেমিস্টার ওয়ানে যদি তুমি থিসিস যখন শুরু করতেছো তোমাকে এটা ফিক্স করতে হবে, এটা শিখতে হবে যে আসলে কি সফটওয়্যার আছে, সেটা আমি কিভাবে যাব, কিভাবে করব। আচ্ছা, এরপর সেমিস্টার টু। সেমিস্টার ওয়ান আমি ধরে নিচ্ছি তোমার সেমিস্টার ওয়ানে যেগুলো বললাম এগুলো শেষ করছো। এরপর সেমিস্টার টু তে যেটা করবো এখন, এটা আমি একটু আগে দেখাইলাম মেথোডোলজি, এটা কিভাবে তুমি যাবা শেষ পর্যন্ত, অর্থাৎ যে প্রবলেমটা পাইছো সেটা থেকে শেষে কিভাবে যাবা, এটাকে মেথোডোলজি আকারে বা ফ্লোচার্ট আকারে ডিজাইন করবা। এরপরে সেটার জন্য যা করা প্রয়োজন, তোমার যদি এক্সপেরিমেন্ট করা লাগে করবা, সিমুলেশন করা লাগলে করবা, ডাটা কালেক্ট করা লাগলে করবা, এবং সেই সিমুলেশন সফটওয়্যার বা এক্সপেরিমেন্ট করে এটা অ্যানালাইসিস লেভেলে নিয়ে যাবা বা সিমুলেশন লেভেলে প্লটিং আকারে নিয়ে যাবা। এরপরে ফাইনালি সেটাকে তুমি থিসিস আকারে হোক, থিসিস রিপোর্ট আকারে হোক বা পেপার আকারে হোক, সেটা তুমি পাবলিশ করবা এবং অডিয়েন্সকে তোমার যে প্রোডাকশন সেটা তুমি ডেলিভারি দিবা। এটা হচ্ছে লাস্টে যে ইন্টারপ্রেটিং রেজাল্টস। এটা হচ্ছে হোল দুইটা সেমিস্টারের ফাংশন। দেন আচ্ছা, এটা হচ্ছে লাস্ট ওয়ান। এখন থিসিস টাইমলাইন, তুমি থিসিসটা কখন করবা? থিসিস বলতে আমি বোঝাচ্ছি তোমাদের যে ফোর্থ ইয়ারের থিসিস তুমি তো অবশ্যই ফোর্থ ইয়ারে করবা, বাট যারা আগে থেকে এইটাতে যেতে চাও বা আগ্রহ আছে যে না আমি ফিউচারে রিসার্চে যাব, এটা আসলে থিসিস টাইমলাইন না বলে রিসার্চ টাইমলাইন বললে ভালো হতো। তো রিসার্চ টাইমলাইনটা হচ্ছে তুমি অবশ্যই স্টার্ট করবা, আমি বলবো এটা আমার কমপ্লিটলি পার্সোনাল ভিউ, থার্ড ইয়ার থেকে। অনেকে হয়তো বলতে বলতে পারো যে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে আমি করব, বাট আমি মনে করি সেটা তুমি করবা না, কারণ তোমার রেজাল্ট একটা বড় ফ্যাক্ট এবং তোমার কিছু বেসিক নলেজও প্রয়োজন। যে তুমি যে রিসার্চ করবা তোমার কিছু বেসিক নলেজ লাগবে, সেটা তুমি অ্যাটলিস্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কমপ্লিট করার পরে ওই লেভেলটা তোমার গ্রো করবে। আদারওয়াইজ তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে শুরু করলে তুমি এটা পারবা না। তুমি যেটা করতে পারো, ওই যে আমি যে প্রসেস গুলা বললাম, তুমি বিভিন্ন রিসার্চ গ্রুপে ঘুরতে পারো, ঢুকতে পারো, দেখে ওদের কি কাজ করে তারা দেখতে পারো, তুমি আইডিয়া গুলো নিতে পারো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে। বাট থার্ড ইয়ার থেকে তোমাকে মোটামুটি সফটওয়্যার টুল শেখা বা আমি যেগুলো বললাম হার্ডওয়্যারে কাজ করা, এগুলা সম্পর্কে তোমার আইডিওলজি তখন থেকে এটা ডেভেলপ করতে হবে ফ্রম দ্য বিগিনিং অফ থার্ড ওয়ান, থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার থেকে। তো এটা তো বা সেটা তুমি রিসার্চ হোক বা অন্য কোনো থিসিস হোক বা প্রজেক্ট হোক, যেটাই হোক। তো এটা মোটামুটি আমার আমার ইয়ে থাকবে যে তোমরা থার্ড ইয়ার থেকে ওই দিকে যাবা, নট বিফোর দ্যাট। তার আগে করলে তুমি তোমার রেজাল্ট খারাপ করবা ও তোমার ফোকাস অন্যদিকে চলে যাবে। যেমন আমি তোমাদের অনেককে জানি বা অনেক স্টুডেন্টকে দেখছি, তারা প্রথম দিকে এসে অনেক পরিমাণে আগ্রহ ছিল, পড়াশোনা করতো, কিন্তু হয়তো যেভাবে হোক সে ডিরেইল হয়ে গেছে, সে অন্যদিকে অন্য অন্য ইয়েতে সে বেশি এঙ্গেজ হয়ে গেছে। তার হয়তো ইচ্ছা ছিল আমি এই রিসার্চ করবো সেই রিসার্চ করবো, সে হয়তো অনেক, বাট তার রেজাল্ট খুবই খারাপ হয়ে গেছে। তো এটা কিন্তু খারাপ হবে, কারণ তোমার যখন তুমি ফিউচারে রিসার্চে যাবা বা বাইরে যেতে যাবা, তোমার হোল প্যাকেজ লাগবে যে তোমার প্রোফাইলটা কেমন। শুধুমাত্র তোমার রিসার্চ দিয়ে কিন্তু হবে না, তোমার চেয়ে আরো ফার বেটার আছে যারা রেজাল্টও আছে আবার রিসার্চও আছে, তো তাদেরকে তারা পিক করবে। তো সেই ক্ষেত্রে তোমার রেজাল্টও প্রয়োজন। তো এই কারণে রেজাল্টটাকে হ্যাম্পার করা যাবে না। তুমি যখন আন্ডারগ্রেড পড়বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তখন যে সফটওয়্যার গুলো শেখানো হয়, যা যা পড়ানো হয়, ম্যাথের বেসিক গুলা, এগুলো তুমি ক্লিয়ার করবা। তুমি ওইখানে থিসিসের পেছনে বা রিসার্চের পেছনে টাইম না দিয়ে ওইগুলো শিখবা, টুল গুলা শিখবা এবং ওই বিভিন্ন গ্রুপে গ্রুপে ঘুরে আইডিয়া গুলা নিবা, তুমি আপডেট থাকবে। এইগুলা তুমি সেকেন্ড ইয়ারে করতে পারো বা থার্ড ইয়ার থেকে তুমি রিসার্চে যাবা। তো আমার মনে হয় এই মোটামুটি আমি বললাম, আমি জানি না কিভাবে তোমাদের ইয়ে হলো বাট বোরিং হলো কিনা। তো এই মোটামুটি আমার ওভারভিউ আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের সাথে এখানে ইতিমধ্যে আমাদের অ্যালামনাইয়ের মধ্যে আছেন মাসুদ করিম ভাই, মালয়েশিয়া থেকে জয়েন করছেন। পাশাপাশি আছেন সুদীপ্ত দাসগুপ্তা ভাই, উনি আছেন আমেরিকা থেকে। এবং আমি খুশি যে আমাদের চেয়ারম্যান স্যার আমাদের সাথে জয়েন করছেন। ওয়াও, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আই ওয়েলকাম ইউ অল। থ্যাংক ইউ ডক্টর মেহেদী হাসান স্যার। ওভারলিফের যে রেফারেন্সটা দিলেন ওখান থেকে আমি একটু বলতে চাই, ওটাও আসলে এখন চ্যাটজিপিটি খেয়ে ফেলছে। চ্যাটজিপিটিতে কোড দিয়ে শিখতে পারে আর কি। মানে জাস্ট একটা স্টার্টআপ হিসেবে তোমরা তোমাদের সিভিটা ওভারলিফে ট্রাই করতে পারো। এর ফলে তোমরা ওভারলিফটা কি আর কিভাবে কাজ কেমন করে। আছো? আমজাদ হোসেন, সুদীপ্ত ভালো আছো? হ্যাঁ, থ্যাংক ইউ ডক্টর আমজাদ স্যার। এই সুদীপ্ত, তুমি কি ইউনিভার্সিটি চেঞ্জ করেছো এতে? না করিনি, আমি সামনে করব। আচ্ছা, ওকে, নাও তুমি কথা বলো। কনগ্রাচুলেশন এগেইন। ঠিক আছে, ওকে।
ভাই আপনি ওভারলিপ নিয়ে বললেন। হ্যাঁ, তোমরা চাইলে এখনই ওভারলিফে যে জাস্ট যে ইমেল আছে হচ্ছে একটা আইডি খুলে তোমরা তোমাদের সিভিটা হচ্ছে ওখানে অ্যাটলিস্ট ডেভেলপ করা শুরু করতে পারো। তো এর ফলে হবে কি, তোমরা ওভারলিফটা কিভাবে কাজ করে ওই স্যার যেগুলো বললো আর কি, যে প্রথম দিকে রিসার্চে অনেক বেশি ডিপে না গিয়ে তোমরা জাস্ট টুলগুলা শিখো, ওভারলিফটা কিভাবে কাজ করে ওটা দেখতে থাকো। আর হচ্ছে ওভারলিফে সিভি দেখলেই হচ্ছে অনেক প্রফেসর বুঝতে পারে যে এই ছেলেটার মধ্যে একটা ক্যাপাবিলিটি আছে, সে যেহেতু অলরেডি লেটেক্স জানে। আর এই তো, আর হচ্ছে লিটারেচার রিভিউটা শুরু করা যায়, এটা করলে তোমাদের রিডিং স্কিলটা বাড়বে, ইংলিশটা ভালো হবে। কারণ আমরা তো আসলে ইংলিশ মিডিয়ামে পড়ি ঠিক আছে, বাট আমাদের ক্লাস এবং সবকিছু বাংলা মিডিয়ামে হয়, সো ইংলিশটা ডেভেলপ করার জায়গা নাই। আর আলাদা করে ওভাবে ইংলিশ সে যে চর্চা করবা ওই সময়ও নাই, কারণ হোমওয়ার্ক আছে, ল্যাব রিপোর্ট আছে, সবই আছে। সো লিটারেচার রিভিউ তোমরা পেপার পড়তে পারো, অ্যাটলিস্ট উইকে একটা যদি পড়ে তোমরা কিছু নোট ডাউন করতে পারো, এর ফলে রিডিংটা ভালো হবে আর কি। তো তোমরা এই দুটো নিয়ে আপাতত কাজ করতে পারো। থ্যাংক ইউ ভাইয়া। এই মুহূর্তে আমরা কোয়েশ্চেন অ্যান্সার সেশনের দিকে যাব। আশা করি স্যারের পাশাপাশি ভাইয়ারাও অ্যান্সার দিবেন। শিওর। সাকিব কন্টিনিউ। ওকে, থ্যাংক ইউ। আমরা ফার্স্টে চ্যাট বক্সে কিছু কোশ্চেন নেই। এখানে দেখতে পাচ্ছি প্রথম কোশ্চেন জিহাদ করেছেন, সেটা হচ্ছে স্যার হোয়াট অ্যাবাউট অ্যাপ্লাইড বায়োলজি। এই কোশ্চেনটা করা হয়েছিল যখন স্যার মেনশন করতেছিলেন যে সবগুলো রিসার্চই কোনো না কোনোভাবে বেসিক সায়েন্সের সাথে রিলেটেড হয়, সেটা ম্যাথ নাহলে কেমিস্ট্রি। তো তার প্রেক্ষিতে এই কোশ্চেনটা করা হয়েছিল। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, অ্যাপ্লাইড বায়োলজি আসলে এটা যদিও আমি বায়োলজির ফিল্ড না, আমি জানি না এখানে ফারজানা ম্যাডাম আছেন কিনা, ফারজানা ম্যাডাম হয়তো ভালো বলতে পারবেন, বাট আমাদের ইঞ্জিনিয়ারিং আমি শর্টলি একটু বলে দিই। বলতে চাইছি যে সিগন্যাল প্রসেসিং আছে, সেন্সর ডিভাইস ডিজাইন করা আছে, বা অনেক ধরনের কন্ট্রোল সিস্টেম আছে, রোবোটিক আছে, সেখানে আমাদের কন্ট্রিবিউট করার সুযোগ আছে। বাট বায়োলজিক্যাল যেটা, যে আমাদের ফিজিওলজি বা যেটা আমাদের কি বলে বায়োলজিক্যাল যে বিষয়গুলো, এগুলো হয়তো আমাদের টোটালি ডিফারেন্ট। তো সেটার জন্য হয়তো বায়োলজিক্যাল নলেজ তখন প্রয়োজন হবে। এটা ফার্দার হয়তো ফারজানা ম্যাডাম ভালো বলতে পারবেন। প্লিজ ফারজানা। হ্যাঁ জি স্যার, আসলে আমি তো প্রথমে তো ট্রিপলির গ্রাজুয়েট ছিলাম, তারপর হচ্ছে বায়োমেডিকেলে জয়েন করার পরে বা বিভিন্ন ফেলোশিপ অ্যাটেন্ড করার পরে আমি আস্তে আস্তে শিখছি যে কি করে আসলে বায়োমেডিকেলটা আমাদের ইঞ্জিনিয়ারিং এর সাথে কানেক্টেড। তো বায়োমেডিকেলে আসলে বেসিক্যালি কাজ করে আমাদের হিউম্যান বডিটাকে বিভিন্ন ইয়েতে। তো সেই ক্ষেত্রে যখন আমরা মানে অ্যাক্টিভিটি গুলো দেখি, ফিজিওলজি দেখি বা অ্যানাটমি দেখি, এই সব কিন্তু এমন ভাবে কনসাইজ হয়ে যায় যে সেগুলো শেষে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মধ্যেই সেগুলো কি বলবো, যে একটা ফ্লো, সি এর ফ্লো যখন নদীর মধ্যে পড়ে, তো সেইটাও এরকম টাইপেরই, যে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি গুলো আমরা যদি একদম বেসিক সায়েন্সের সাথেই আবার সেগুলো কানেক্টেড হয়। তো বাট অ্যাপ্লিকেশন গুলো এরকম হয় যে সেগুলো এমন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় যে যেগুলো হচ্ছে মানে প্রাণ আছে যে ধরনের বডি, যে আমাদের হিউম্যান বডি হোক বা বায়োলজি, সেগুলো হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়া হোক, ভাইরাস হোক। তো সেইগুলোর সাথেও আসলে বেসিক্যালি যে স্যারের যে কথাটা, আসলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এগুলোই কানেক্টেড হয়, বাট অ্যাপ্লিকেশন এরিয়া হচ্ছে বায়োলজিক্যাল ইয়ে, যে যেগুলোর বডি, যেগুলোর যেগুলোর হচ্ছে আসলে লাইফ আছে সেগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। বাট বেসিক যে সায়েন্স সেইটা তিনটার সাথেই বেসিক্যালি কানেক্টেড। আর রিসার্চের তো আসলে স্যার কোনো ইয়ে নাই, মানে কোনো শেষ নাই। রিসার্চ হচ্ছে পুরো মানে ইউনিভার্সের, এমনকি আমাদের মহাশূন্য সবকিছুই তো রিসার্চের সাথে কানেক্টেড। তো সবকিছুই যে আমরা আসলে তিনটা ফিল্ড, এক্স্যাক্টলি তিনটা ফিল্ডের মধ্যেই যে একদম বেঁধে ফেলবো এরকম ব্যাপারটা না। রিসার্চ আসলে মানে পুরো ফ্লোলেস, মানে মানে একদম চলতেই থাকে চলতেই থাকে। তো আমাদের যে কোনো ধরনের আমরা অবজেক্টিভ সেগুলো আমাদের ইয়ের সাথে, রিসার্চের সাথে আমরা কানেক্ট করতে পারি। সেইটা এমন না যে বেসিক, তবে এইটা ঠিক, স্যারের কথা ঠিক যে বেসিক সায়েন্স এইটা সবসময় আসলে যদি একদম আমরা পিওর দেখি, এন্ড অফ দ্য বেসিক সায়েন্স আসলে কানেক্টেড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। আরেকটা কোশ্চেন রিপিটেডলি আসছে, সেটা হচ্ছে হাউ টু সিলেক্ট বেস্ট 3 লিটারেচার। কিভাবে আমি হচ্ছে বুঝবো যে এই পেপারটা বেস্ট? আচ্ছা, এটা আসলে ফার্স্ট অফ অল আমার কাছে মনে হয়েছে যে এটা জার্নালের কোয়ালিটি একটা দেখতে হবে, যে কোনটা আমি চুজ করছি আর কাজ করতে চাচ্ছি সেই ফিল্ডের টপিক কিনা। আর আমার সবচেয়ে ভালো মনে হয় যে আমি যদি ভালো রিসার্চ গ্রুপে যাই,
রিসার্চ গ্রুপের ওরা অবশ্যই ভালো জার্নালই পিক করবে, তারা খারাপ জার্নাল দিবে না। তো সেই ক্ষেত্রে আমার রিসার্চ গ্রুপ যে ফিল্ডে কাজ করছি তার যে কাজ হচ্ছে সেই টপিক উপরে আমি হয়তো কয়েকটা পেপার তাদের নিতে পারি, নিয়ে আমি হয়তো একটা আইডিয়া পেলাম যে আসলে আর সব পেপার নিলেও যে আমি বুঝতে পারবো তাও না। এই কারণে আমি আমার কাছে মনে হয় যে 2-3টা পেপার পিক করা উচিত, সেটা হচ্ছে আমি সেটা বুঝতে পারছি কিনা এবং সেটা ভালো গ্রুপের জার্নাল কিনা বা ভালো গ্রুপের কিনা এবং ভালো জার্নাল কিনা এবং আমার টপিক রিলেভেন্ট কিনা, এগুলা থেকেই আমার আসলে মেইনটা বা বেসিকটা চুজ করতে হবে। খুব ভালো জার্নাল চুজ করলাম বাট আমি কিছুই বুঝতেছি না এমন কঠিন, তো সেটা আমার কাছে মনে হয় না পিক করাই ভালো। আমাকে মোটামুটি 2-3টা এভাবে রিজনেবল নিয়ে আমাকে করা, ফার্দার আমি কি বা ওর মধ্যে কিভাবে তারা করছে এটা বুঝতে পারবো এবং আমার যে গোল হবে বা আমি কোথায় গ্যাপটা পাবো এটা আমি সহজে বুঝতে পারবো। এই জন্য আমাকে সেভাবে সেভাবে আসলে এটা ধরতে হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আরেকটা কোশ্চেন করতে চাই চ্যাট থেকে, সেটা হচ্ছে টপিক সিলেকশনের ক্ষেত্রে আমাদের রিস্ক ফ্যাক্টর কি কি হতে পারে? আচ্ছা, টপিক সিলেকশনের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরটা আসলে এটা বলা টাফ, তবে এটা আমি আসলে মনে করি এখন রিস্ক ফ্যাক্টরে আমার ইন্টারেস্টটা নেওয়া উচিত যে আমি আসলে কোনটাতে ইন্টারেস্ট পাচ্ছি, কারণ আমার রিস্ক ফ্যাক্টর এটা সারা জীবনই থাকবে। আর যেমন আমি যখন পাওয়ার সিস্টেম নিয়ে রিসার্চ করতে যাই তখন কিন্তু আমাদের আসলে পাওয়ার সিস্টেম বুম করছে পাওয়ার ইলেকট্রনিক্স আসার কারণে। পাওয়ার ইলেকট্রনিক্স যখন ছিল না তখন পাওয়ার সিস্টেমটা কনভেনশনাল ছিল এবং আমি সেই সময়কার রিসার্চ বা সেই সময়কার আমরা এই দিকে ঢুকতেছি, তখন আমি দেখছি যে পাওয়ার সিস্টেমের কোনো জায়গাতে আসলে ফান্ডিং হচ্ছে না বা রিসার্চ গ্রুপের ওরকম অ্যাক্টিভিটিস নাই। তো তখন কিন্তু আমার কাছে খুব মনে হতো এবং আমি বাইরে অনেক প্রফেসরদেরকে বা অনেক বড় ভাই যারা ছিল তাদেরকেও নক করতাম যে আসলে আমি পাওয়ার সিস্টেমে যেতে চাই বা আমার ভালো লাগতেছে, আমি যাব কিনা বা আমি এটা কমফোর্টেবল ফিল করি এখানে কম্পেয়ার টু আদার সাবজেক্ট, যেমন আমার ম্যাটেরিয়ালস বা কমিউনিকেশন এগুলো চেয়ে পাওয়ার সিস্টেমটা ভালো লাগতো। তো সেই ক্ষেত্রে আমি হয়তো তাদেরকে নক করতাম, তো তারা বলতো যে না এটা আসলে এখন খুব বেশি ইয়ে নাই বা রাইজিং না, এটা স্যাচুরেশনে চলে যাচ্ছে, এভাবে অনেক ধরনের কমেন্টস আমি পেতাম। কিন্তু আমাকে পাশাপাশি আরো 2-1জন যারা আসলে ওইদিকে রিসার্চ করে তারা বলতো যে আসলে স্যাচুরেটেড রিসার্চ এরিয়া বলতে কিছু নাই, এটা কখনো সবসময় তার ব্রাঞ্চ ওপেন হয়। তো এইভাবে আসলে পাওয়ার সিস্টেমেরও তাই হয়েছে, পাওয়ার ইলেকট্রনিক্স ওপেন হয়েছে এবং সেটার সাথে সাথে ব্রাঞ্চ ওপেন হয়ে গেছে এবং এখন সেখানে মেশিন লার্নিং ঢুকতেছে, আরো বিভিন্ন ব্রাঞ্চ ওপেন হয়ে যাচ্ছে। কাজেই তোমার আসলে রিস্ক ফ্যাক্টর এখানে নাই, তুমি দেখো যে তোমার আসলে ইন্টারেস্ট সেখানে আছে কিনা। তুমি যদি ইন্টারেস্ট পাও তুমি নিজেই দেখবে ব্রাঞ্চ খুলে তুমি অন্যদিকে চলে গেছো। সো আমার কাছে মনে হয় এটা আসলে রিস্ক ফ্যাক্টর বলে কিছু নাই, দিস ইজ হোল অফ ইউর ইন্টারেস্ট। ওকে স্যার, মাসুদ করিম ভাই এর আগের প্রশ্নের অ্যান্সারে একটা জিনিস অ্যাড করছেন, সেটা হচ্ছে সাইটেশন কাউন্টও দেখতে হবে বেস্ট লিটারেচার সিলেক্টের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা একটা পয়েন্ট। হ্যাঁ, গুড পয়েন্ট। এ পর্যায়ে আমি হচ্ছে কিছু কোশ্চেন নিব, সেটা হচ্ছে আমরা ফর্ম যখন দিয়েছিলাম রেজিস্ট্রেশন সময় তখন সেখানে কিছু কোশ্চেন এসেছিল। একটা কোশ্চেন ছিল সেখানে এরকম যে আমার বিএসসি থিসিসের ক্ষেত্রে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, অরিজিনালিটি অফ দ্য আইডিয়া নাকি প্রপার ইমপ্লিমেন্টেশন? দুইটাই গুরুত্বপূর্ণ, তবে তুমি আন্ডারগ্রেড লেভেলে আসলে আইডিয়া তুমি অরিজিনাল তো হতেই পারে, কিন্তু তুমি ইমপ্লিমেন্ট করার জন্য তুমি অনেক ব্যারিয়ার পাবা বা টাইম পাবা না, তোমার টাইম লিমিটেশন কম, তো টাইম লিমিটেশন আছে আর কি। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় তুমি দুইটাই গুরুত্বপূর্ণ আর তোমাকে দুইটাই ফোকাস করতে হবে, যেহেতু তুমি টাইম কম পাবা আবার কারণ তোমার যদি কোনো নিজস্ব পার্সোনাল কোনো ভিউ থাকে বা পার্সোনাল কোনো প্রপোজাল থাকে যেটা আসলেই কমপ্লিটলি ডিফারেন্ট, সেটা তুমি ইমপ্লিমেন্ট করতে গেলেও তোমার অনেক টাইম লাগবে। এ কারণে আসলে দুইটাই এখানে অপটিমাইজ করতে হবে, তোমাকে দুইটাই আসলে রেখেই কাজ করতে হবে, কারণ থিসিস করতে গেলে তুমি কমপ্লিট ওই টাইমটা পাবা না। তো সেক্ষেত্রে তুমি হয়তো আমার কাছে মনে হয় যে থিসিসটা কমপ্লিট করার জন্য তোমার যা করা প্রয়োজন 1 বছরের মধ্যে সেটা করো, পরবর্তীতে থিসিস শেষ করার পরে তুমি ফার্দার এক্সটেনশন করে তোমার ওই কাজটাকে আরো আগায় নিয়ে যেতে পারো, এটা হইতে পারে বেস্ট সলিউশন। জি স্যার। স্যার লাস্ট কোশ্চেন, এটা শেষ কোশ্চেন হবে কিনা আমি বুঝতেছি থেকেই, যে যদি আমি বিদেশে যেতে না চাই এবং আমার সিজিপিও হচ্ছে অত বেশি না হয়, তবে থিসিস কি আসলে আমার জন্য কিছু করতে পারবে ফিউচারে? আচ্ছা, থিসিস তোমার জন্য করতে পারবে, কেন পারবে? কারণ তুমি বিদেশে যেতে চাও না এটা এখনকার বিষয়, তুমি 5 বছর পরে যেতে চাওয়া কিনা সেটা তুমি জানো না।
তো তুমি যদি থিসিস করে থাকো তাহলে 5 বছর পরে তোমার এটা তোমাকে তখন বুস্ট আপ করবে যে না তুমি থিসিসে কিছু কাজ করছিলা, এই 5 বছর পরে তোমার কি হবে এটা। আমরা হয়তো অনেকেই ভাবি দেশ ছেড়ে যাব না, কিন্তু একটা সময় হয়তো সিচুয়েশন হয় যে না আমি হয়তো বাইরে, আমার ফ্রেন্ড সার্কেল বাইরে ঘুরতেছে, বাইরে ছবি দেখছি, এটা হচ্ছে ওটা হচ্ছে, তখন হয়তো আমার মনে হবে যে না আমিও যদি যেতে পারতাম তাহলে ভালো হতো। তখন তোমার এই থিসিসটা তোমার হয়তো কাজে দিতেও পারে। তো এই কারণে তোমাকে আসলে থিসিসটা আমার মনে হয় যে যেহেতু তোমাকে করতেই হয়, সিরিয়াসলি করা উচিত। যতটুকু অবশ্যই তোমার ইন্টারেস্ট এখানে থাকতে হবে, সেভাবে আমার একটা অলা রাখা উচিত। তুমি ভবিষ্যতে গেলে কি না গেলে সেটা পরের ইস্যু, তুমি তো আনসার্টেন ভবিষ্যৎ সম্পর্কে, তো সেই ক্ষেত্রে তোমার একটা পথ খোলা থাকলো এই আর কি। কারণ তোমার যখন ভবিষ্যতে মনে হবে যে আমি যেতে চাই, তখন তুমি দেখবা যে ব্যাকে তোমার ওই সুযোগটা নাই। তো এটা একটা অপশন তোমার জন্য। ধন্যবাদ স্যার। এ পর্যায়ে IEEE জাজ স্টুডেন্ট ব্রাঞ্চ থেকে হ্যালো, এই জায়গায় হচ্ছে আমি একটা লাইভ এক্সাম্পল আছি। আমি হ্যাঁ। কিন্তু থিসিস করি নাই, ওই সময় কোভিড ছিল, জি ইউনিভার্সিটি ভাই, বন্ধ হ্যাঁ। হয়ে গেছিল, আমি জাস্ট প্রজেক্ট দিয়ে বেরোয় আসছিলাম। সো আমার জন্য আসলে ওই টাইপের রিসার্চ ফিল্ডে যাওয়াটা অনেক টাফ ছিল। পরে আমাকে 1.5 বছর 2 বছর ধরে এটা নিজেকে ডেভেলপ করা লাগছে। সো থিসিসটা করে রাখা উচিত আর কি, প্রজেক্ট দিয়ে বা হাবিজাবি দিয়ে হচ্ছে থ্যাংক ইউ বেরোয় সুদীপ্ত, আসার তুমি চেষ্টা না করাই ভালো ভালো। একটা কমপ্লিমেন্ট করছো আর কি, সাপ্লিমেন্ট করছো। হ্যাঁ, পরে আমার 2 বছর অনেক কষ্ট হয়েছে ওটা ব্যাকআপ করে আসতে নিজে নিজে। আশা করি যে এই কোশ্চেনটা করেছে সে অ্যান্সার পেয়েছে এটার। এ পর্যায়ে IEEE জাজ স্টুডেন্ট ব্রাঞ্চের পক্ষ থেকে স্যারের জন্য রয়েছে একটি টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন। আমি এই টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন হস্তান্তর করার জন্য অনুরোধ করছি আমাদের মাননীয় কাউন্সিলর, IEEE জাজ স্টুডেন্ট ব্রাঞ্চের কাউন্সিলর মোহাম্মদ আমজাদ হোসেন ডক্টর ইঞ্জিনিয়ার স্যারকে। স্যার কি আমাদের সাথে আছেন? হ্যাঁ সাকিব, শুনতে পাচ্ছি। সাকিব, জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি যদি ওটা একটু ওপেন করতে। জি স্যার। অনেক সুন্দর টপিক, মেহেদী স্যারকে অনেক ধন্যবাদ। আশা করি সবাই এই টপিক গুলো নিয়ে একটু রিথিং, সবাই উপকৃত হবে। আমি অনেক জিনিস ইয়ে করলাম, দেখলাম যে ভালো। যেমন মেহেদী স্যার একটা কথা বললো, তুমি 5 বছর পরে আমাকে যদি কেউ প্রশ্ন ভাবতাম প্রশ্নের হচ্ছে কাউকে বলার জন্য এই উত্তরটাও আমার কাছে খুবই জাস্টিফাইড মনে হচ্ছে। উজ্জ্বল দৃষ্টান্ত এরকম এই অ্যাকাউন্ট দিয়ে মতো জায়গা থেকে, সুতরাং যে এক লাইনে আসো তাদের ভাবে মেনে আসো। হ্যাঁ আসলে ম্যাম যদি থ্যাংক ইউ। আসলে আমি স্যারের যে প্রেজেন্ট ওইটা আমার কাছে খুবই সুন্দর লাগছে। আসলে যে এত বেশি আমরা যখন নিজেরাও বিভিন্ন স্যারদের ওয়ার্কশপ করছি, তখন অনেক কিছু, ঠিক আছে সব স্যারদের কথা আসলে সবই শিরোধার্য, বাট তারা হয়তো অনেক জিনিস অনেক লেন্দি প্রসেসে গেছে, বাট একটা স্লাইডের খুব কম সময়ের মধ্যে একদম জিসটা বোঝানো। যে আমার মনে হয় যে স্যারের স্লাইডটা যদি কেউ দেখে দেয় এবং তার থিসিস রাইটিং এর সময় যে তার কোন কোন টপিকসে ঝামেলা হতে পারে, এই জিনিসটা যদি তোমাদের সবার কাছে, আমার মনে হয় আমি নিজেও তার কাছে চাইবো যে স্যারের কাছে যে কিভাবে, তো সেই ক্ষেত্রে স্লাইড এবং তার প্রেজেন্টেশনটা খুব ইফেক্টিভ এবং আমরা খুব কম সময়ে জানলাম। একদম মানে অনেক লেংদি যে প্রসেসটা 1-2 বছর আমরা ধীরে ধীরে বা আরো মানুষের রিসার্চ যারা আমরা পিএইচডি করে দীর্ঘদিন ধরে করতেই থাকি, তো সেটা হচ্ছে আসলে প্রাইমারি লেভেলে আমরা এইটা দেখলেই জাস্ট বুঝে ফেলতে পারবো যে আমাকে কোন পথে, আমার গোলটা কি হবে, আমার ফোকাসটা কি হবে। তো আমার মনে হয় জাস্ট IEEE জাস্ট স্টুডেন্ট ব্রাঞ্চে আমরা যারা পার্টিসিপেন্ট ছিলাম, আমরা মনে হয় সবার জন্য এটা খুব ইফেক্টিভ একটা সেমিনার কি বলবো, একটা টক সিরিজ হলো। এন্ড থ্যাংক ইউ তো কথা বলতে দেওয়ার সুযোগ করে দেন। ওকে ওকে ম্যাম, আমি হচ্ছে স্যারের কাছে পারমিশন নিয়ে যদি সম্ভব হয় পার্টিসিপেন্টদের একটা শেয়ার করে দিব। আর আমাদের সাথে আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যারও ছিলেন বেশ কিছুক্ষণ। স্যার যদি থাকেন এখনো, স্যারকে দেখছি না, স্যার হয়তো ব্যস্ত। আচ্ছা ফাইন, থ্যাংক ইউ। মাসুদ কি আছে এখন? আমি দেখতে পাচ্ছি না অবশ্য। মাসুদ থাকলে, মাসুদ কোনো কথা বলছে না কেন? মাসুদকে কথা বলতে বলো। হ্যাঁ মাসুদ স্যার, আছে? আছে স্যার।
মাসুদ ভাই, আসসালাম। এই মাসুদ, কি অবস্থা? তুমি চুপচাপ আছো কেন? কিছু বলো, স্টুডেন্টদের জন্য তো কিছু বলবা। তুমি রিসেন্ট মাস্টার্স করতেছো, থিসিস করতেছো, কিছু বলো। আমার অত আপনি যতগুলা বিষয় কভার করছেন স্যার, সত্যিই প্রশংসনীয়। আমার নিজেরও অনেক উপকার হচ্ছে, এখন মনে হচ্ছে শিখতেছি। তো আমি বলার মধ্যে বলবো যে আমরা যদি একটা পেপার পড়ি তাহলে সাথে সাথে জন্য আমরা একটু লেখারও চেষ্টা করি। একটা পেপার পড়লে যদি এক পেজও আমরা লিখতে পারি, এটা একটা খুব ভালো অভ্যাস হয়। কারণ আমরা যদি পড়তেই থাকি শেষে লেখার সময় আসলে আমরা ভুলে যাই কোথা থেকে কোনটা জিনিস পড়ছি। তো নোট ডাউন করে রাখা এটা মনে হয় একটা খুব ভালো একটা ব্যাপার হবে। পরে থিসিস রাইটিং এর ক্ষেত্রেও বা পেপার সাইটেশনের ক্ষেত্রে, দুইটা ক্ষেত্রে খুব সুবিধা হবে আর কি। থ্যাংক ইউ। স্যার আচ্ছা আমাদের মাসুদ, মাসুদ এখানে পরে ফোন দিও। স্যার ইনশাআল্লাহ স্যার। জি স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ, বলো বলো। আমাদের পরবর্তী 2টা সেশনের জন্য অলরেডি মাসুদ ভাই এবং সুদীপ দাদা আছেন, ওনারা আমাদের পরবর্তী 2টা সেশনে থাকবে, টক 2 এবং টক 3 তে। আচ্ছা আচ্ছা, যাক, আমরা খুবই ভালো। আমি ওনাদের সাথে কথা বলেছি, ভাইয়ারা বলছেন ওনারা সময় দিতে পারবে আর কি। তো ওকে, আমরা খুব শীঘ্রই টাইম শিডিউল আমাদের ফেসবুকে পোস্ট করে দিব। তো আমি একটু রিকোয়েস্ট করবো সুদীপ দাদাকে এবং মাসুদ করিম ভাইকে ওনাদের ফাইনাল কমেন্ট করার জন্য, আমরা তার এরপরে শেষ করে দিব আর কি। আমাদের এই পুরো ইনিশিয়েটিভটা কেমন মনে হয়েছে ওনাদের কাছে যদি একটু ওনারা শেয়ার করতেন তাহলে খুব ভালো হতো। আমাদের কোনো সাজেশন থাকলে ওখান থেকে নিতে পারতাম। সুদীপ দাদা কি যদি বলতেন কিছু। আহ হ্যাঁ, ইনিশিয়েটিভটা আসলে অনেক সুন্দর। কারণ যারা নতুন ভাবে শুরু করে থিসিস বা রিসার্চ, কোথা থেকে শুরু করবে, তো এটার একটা গাইডলাইন পাওয়াটা আসলে অনেক একটা ভালো ব্যাপার। তো আইটিইউবি স্টুডেন্ট ব্রাঞ্চ এরকম কাজ করতেছে, স্টুডেন্টদের জন্য করতেছে। তো এটার জন্য নিজেকেও খুব ভালো লাগে। আর তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা নিজের জন্য, তোমাদের জুনিয়রদের জন্য, সবার জন্য কাজটা করতেছো। আর আমাদের শ্রদ্ধেয় স্যাররা আছে, তোমাদের গাইডলাইন দিচ্ছে। তো এর জন্য স্যারদেরকেও অনেক ধন্যবাদ। হ্যাঁ, এইটুকুই। স্পেশালি থ্যাঙ্কস তো আপনাকে দেওয়া উচিত সবার আগে, আপনিও চাইছেন অবশ্যই মাসুদকে কম করে থ্যাংক ইউ সবাই। মাসুদ তো আসলে পাইওনিয়ার ছিল তোমাদের, তাই না? আমাদের ফাইনাল ফরমার এবং না, অনেক কষ্ট করছে, হ্যাঁ সেটাই তো। তার উত্তর হিসেবে অবশ্য প্লাস কাজ করতেছো। থ্যাংক ইউ বোথ অফ ইউ। স্যার আমাদের স্যার আজকে স্যার অনেক কিছু আমরা দেখলাম। আমাদের আজকে ওখানে আমি সত্যি বুঝতেছি। আরো জিনিসটাকে আর অ্যাক্টিভিটি বাড়ানো যায় কিনা। আচ্ছা, আজকে অনেক থ্যাংক আপনাদের। So, আমি ফিডব্যাক একটু রিকোয়েস্ট করবো, ভাই যদি কিছু বলতেন এই বিষয়ে। যাই হোক, ফাইনালি তোমরা আইবলি ব্রাঞ্চ লঞ্চ করছো এবং এই প্রোগ্রাম করতে পারতেছো। এটা খুবই প্রশংসনীয় ব্যাপার এবং খুব চ্যালেঞ্জিংও, কারণ ক্লাস পরীক্ষা কিছু থাকে একসাথে। তো কন্টিনিউ করো এইভাবে। আর যারা জয়েন করতেছো, যারা হায়ার স্টাডিজ নিয়ে আছো, তাদের মধ্যে এমবিটা ধরে রাখতে হবে যে মাঝপথে এসে বলে আসে তোমাদের আগের ব্যাচের মাঝপথে এসে কিছুদিন চেষ্টা করে তারপর বেসরকারি চাকরিতে ঢুকে গেছে আর কি। চাকরিতে ঢুকছো মানে তুমি একটা আসলে বাধা নিজে নিজে ফুল স্টপ কমা দাড়ি কমা সেমিকোলন দিয়ে দিছো। সো যদি তুমি হায়ার স্টাডিজে চাও, তুমি ওই হায়ার স্টাডিজটাতে লেগে থাকবা, এমবিশনটা রাখবা, ডিটারমিনেশনটা রাখবা। ডিটারমিনেশন এবং এমবিশন না থাকলে হায়ার স্টাডিজটা পসিবল না। তো এটা ধরে রাখো। আর এই আর কি, যেগুলো স্যাররা যেগুলো বললো, যে গাইডলাইন গুলো দিল, এগুলো ফলো করো। থ্যাংক ইউ সবাইকে। জি ভাইয়া, ধন্যবাদ অনেক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করি আমাদের পরবর্তী টক 2 এবং টক 3 তে আমরা আপনাকে পাবো। এবং আমি এই পর্যায়ে আমি যেটা একটু দেখাতে চাইছিলাম সবাইকে, যে অনেকে হয়তো বুঝতে পারছিল না আমাদের এই প্রোগ্রাম গুলো বা এই সেশন গুলো কোথায় আমরা অ্যাড করব। তো এটা হচ্ছে আসলে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের আইটিইউবি ব্রাঞ্চের ওয়েবসাইট। তো এখানে আমাদের মতন সবগুলো অ্যাক্টিভিটি আমরা অ্যাড করে থাকি। এখান থেকে চাইলে কেউ ব্রাঞ্চ মেম্বারশিপ বা ইন্টারন্যাশনাল মেম্বারশিপ নিতে পারবে ডিরেক্টলি। আর হচ্ছে আমরা আমাদের সবগুলো ইভেন্টস আর হচ্ছে সব ইভেন্টের তথ্য আমরা এখানে অ্যাড করি। তো আমি স্পেশালি দেখাতে চাই যে আমরা আসলে আমাদের এই টক্সিন এগুলো কোথায় অ্যাড করবো। তো আমাদেরকে জাস্ট কিছু করতে হবে না, ইভেন্টস থেকে গিয়ে 45 MB টক্সিনে যেতে হবে। তো এই ফোল্ডারে আমরা সবগুলো আস্তে আস্তে অ্যাড করতে থাকবো। তো আমি ইতিমধ্যে আজকে একটু করে অ্যাড করে রেখেছি যাতে হচ্ছে দেখতে সুবিধা হয়। ওকে, এটা একটু স্লো কাজ করছে। সো আমি মধ্যে এটাই বলতে চাচ্ছি যে আমাদের এই ইনিশিয়েটিভটা অনেকটা গোছানো ভাবে আমরা আগাতে চাচ্ছি। আমাদের পুরো টিমের মধ্যে ওয়েবসাইট ডিজাইনার আছে, গ্রাফিক ডিজাইনার আছে, সবাই মোটামুটি কোলাবোরেটিভলি কাজটা করতেছে আর কি। যাতে হচ্ছে সবার জন্য একটা সুবিধা হয় এবং পরবর্তীতে কেউ এখান থেকে রেফারেন্স আনতে পারবে স্যার। কিন্তু আমরা কখনোই এখানে কারো টপিকের ইনডেপথ আলোচনা করবো না, জাস্ট এখানে টপিকের নামটা দিব আর হচ্ছে ওনার সাথে কন্ট্যাক্ট করার জন্য কোনো ইমেল থাকলে সেটা আমরা অ্যাড করবো।
সো ফার এটাই। আর আমরা রেকর্ডও কিছু রাখবো, কিন্তু রেকর্ডটা শুধুমাত্র আমাদের মেম্বারদের জন্য আমরা ওপেন রাখবো, নট পাবলিকলি আমরা রেকর্ড করে আমরা দিব না। এতটুকুই আশা করি। এখানে গেলে অনেকে দেখতে পারবে, এটা ওয়েবসাইটটা স্লো হওয়ার কারণে আসছে না। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আশা করি সাকিব, ওভার টু ইউ। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন একটা ফটো সেশন করতে চাচ্ছি। যদি কারো সমস্যা না থাকে তাহলে হচ্ছে দয়া করে ক্যামেরাটা অন করুন। আমরা হচ্ছে একটা স্ক্রিনশট নিব। শহীদুজ্জামান, স্ক্রিনশট নিতে পারো। আমি আসলে সরি, আমার বোধহয় তোমার আশা হবে না, আমার ওই স্ন্যাপ দিয়ে দিতে হবে আর কি, বুঝছো? আচ্ছা স্যার, তোমার সমস্যা নেই। সমস্যা নেই স্যার। ঠিক আছে। টিচারের ক্যামেরা ধরে বেশি সুন্দর লাগতেছে। কার ক্যামেরা? স্যার আপনাকে অনেক সুন্দর লাগছে এই নতুন জামাই, স্যার পাঞ্জাবিটা কি সুন্দর লাগছে। স্যার আজকে কি আরো কোনো ইভেন্ট ছিল? পাঞ্জাবি পরা কেন? স্যার শুনতে পাচ্ছেন? ভাইয়া স্যার টাঙ্গাইলে আছেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। ভাইয়া স্যার স্যার থ্যাংক ইউ, টাঙ্গাইলে, আপনাকেও থ্যাংক ইউ। টাঙ্গাইলে কোয়েশ্চেন মডারেশন করতে গেছে মনে হয়। ধন্যবাদ সবাইকে আজকের সেশনে অংশগ্রহণ করার জন্য। আজকের উপস্থিতি আসলে অনেক আমাদের জন্য ইন্সপায়ারিং হবে, এবং আমরা আশা করব যে সামনের যে সেশনগুলোতে আপনারা এভাবেই আপনার উপস্থিতি বজায় রাখবেন, এবং আমাদের ফেসবুক পেজ, লিঙ্কডইন, ইউটিউব এবং ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখুন। আমাদের আজকের সেশনের আপডেট সেখানে যাবে, এবং আপকামিং যে সেশনগুলো সেগুলোর আপডেট আপনারা সেখানে পেয়ে যাবেন। তো গুড নাইট এভরিওয়ান। আর কারো কিছু বলার আছে? না না, ক্লোজ করে দাও, ক্লোজ করে দাও। ওকে ওকে, তো হ্যাঁ, এখানে তাহলে শেষ করে দিচ্ছি। অনেক রাত হয়ে গেছে তো। হ্যাঁ, ওকে ওকে। সো থ্যাংক ইউ ফর জয়নিং আস। আজকের মতো এখানেই সেশনের সমাপ্তি ঘোষণা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।